এই যে মিস, আপনি আমার কোকটা খেলেন কেন? ফোনে কথা বলছিল রাকা, বান্ধবীর সাথে জরুরি কথা। কিন্তু কে যেন পেছন থেকে এসে ওকে ডাকলো। বিরক্ত হয়ে দৃষ্টি ফেরাতেই নজরে এলো লম্বা চওড়া সুন্দর মতন একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। চোখে তার প্রশ্নবোধক দৃষ্টি। ব্যাপারটা কি সেটা বোঝার জন্য অপর পাশে থাকা ব্যক্তিকে কিছু না বলেই ফোনটা কেটে দিল। সেটা ব্যাগে ভরতে ভরতে ফিরে তাকালো লোকটার দিকে। শান্ত গলায় বলল, আমাকে কিছু বলছিলেন? আমার কোক। ওর হাতের দিকে কি যেন ইশারা করলো ছেলেটা। রাগা ভ্রু কুচকে সেই ইঙ্গিত অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। হাতে একটা কোকের ক্যান, কিন্তু এটা নিয়ে ছেলেটা কথা বলবে কেন? ক্যানটা ওর নিজের, এই মাত্র কিনেছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, জি। বলছিলাম আপনি আমার কোকের ক্যানটা নিয়েছেন, না বলে সেখানে সিপও বসিয়েছেন। আপনার কেন? কিন্তু এটা তো এইমাত্র আমি কিনেছি, একদম এইমাত্র। আর আপনি বলছেন আপনার? জি, ক্যানটা আমার। আমি এই কিছুক্ষণ আগে অ্যাকসেপ্ট নিয়ে ওটাকে রেলিংয়ের উপর রেখেছিলাম, আর এ ফাঁকে আপনি ওটা নিয়েছেন, না বলে সিপও বসিয়েছেন। ছেলেটা বেশ সহজ সুন্দর করে কথা বলল। তার কথা শুনে রাকার যেন বিস্ময়ের সীমা থাকলো না। ছেলেটা বলছে কি এই ক্যানটা তার নয়, কিন্তু এটা সে এই মাত্র কিনেছে। এরপর সেটা খাওয়ার জন্য মুখটা খুলতে যখন যাচ্ছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে সেটাকে পাশের রেলিংয়ের উপর রেখেই কলটা রিসিভ করে। তারপর কথা বলতে বলতে একসময় ক্যানটা হাতে নেয়। সেখানে সেপ বসাতে বসাতে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে টুকটুকির সঙ্গে। আর মাঝখান থেকে এই ছেলে এসে বলছে ক্যানটা তার নয়। আশ্চর্য! কিন্তু এটা আমার, এইমাত্রই কেনা। এটা আপনার হবে কি করে? আমি নিশ্চিত আপনার কোথাও ভুল হচ্ছে। প্লিজ ভাইয়া, একটু ভালো করে দেখুন। আমি ভালো করেই দেখেছি, এটা আমার কোক। আমি এইমাত্রই কিনেছি। আর আমার বন্ধু রাখছিল দেখে ওই দিকটায় গিয়েছিলাম। যাওয়ার সময় এখানটা রেখেছিলাম, এসে দেখি আপনি আমার কোকের ক্যানটা নিয়েছেন। ভাইয়া, ভুল হচ্ছে কোথাও। জি না আপু, আমি ঠিকই আছি। এটা আমার ক্যান, আমি কিনেছি। একবার চিপ বসিয়ে রেখে গিয়েছিলাম। রাকার এবার রাগ উঠে গেল। ইচ্ছে করলো এই ছেলেটাকে কঠোর কিছু একটা কথা শুনিয়ে দিক, তাতে যদি শিক্ষা হয়। মানে কি হ্যাঁ, অযথা একটা মেয়েকে এসে বিরক্ত করার। আরে তুই যদি কোকের ক্যান রেখেই যাস তাহলে সেটা যাবে কোথায়? ক্যানের কি আর পা গুছিয়েছে যে হেঁটে হেঁটে চলে যাবে? কিন্তু কিছু বলা হলো না। ওর বলার আগেই ঘটনাস্থলে অনুপ্রবেশ ঘটল মাহির। মাহি তার বেস্ট ফ্রেন্ড, স্বভাবে একটুখানি চঞ্চল, আর কথাবার্তায় একটু লাগাম ছাড়া দুষ্টু টাইপের মেয়ে। ও এসে নিজের স্বভাবসিদ্ধ চঞ্চল ভাবেই বলল, কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? টিয়ার সাথে কথা হলো? কি বললো শয়তানটা? আব টিয়া কি বলেছে সে ব্যাপারে কিছু বলতে পারলো না রাকা। বেকুব মার্কা চাহনি দিয়ে মাহি আর সামনে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালো। ততক্ষণে ছেলেটার ওপর মাহির দৃষ্টি পড়েছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে ব্রো? এনি প্রবলেম? দাঁড়িয়ে আছেন যে? উনি বলছেন এটা ক্যানটা নাকি ওনার। দেখো না, আমি তো এইমাত্র ওটা আনলাম। আর এই ভদ্রলোক বলছেন। রাকার কথা শুনে কি বলবে ভেবে পায় না মাহি। মুহূর্তের মধ্যেই ওদের ঝামেলাটা বুঝে ফেলে। আর এই ঝামেলার মূল হোতা যে সে নিজেই, সেটা ভেবে মনে মনে একটা ঢোক গেলে। আসল ঘটনা শুনলে রাকা ওকে কি করবে কে জানে। ভ্যাবাচাকা খাওয়া মুচকি হাসি হেসে বলার চেষ্টা করে, ইয়ে মানে রাকা, হয়েছে কি আসলে। আরে, তুই আবার তুতলামি শুরু করলি কেন? ঠিক করে কথা বল। রাকার তারা খেয়ে আরো বেশি ঘাবড়ে গেল মাহি। আস্তে আস্তে ওর দিকে চেপে এসে দাঁড়ালো। কানের কাছে মুখ এনেই ফিসফিস করে বলল, আসলে লোকটা ভুল বলেনি। তোর হাতের এই ক্যানটা ওনার। তোরটা না আমি আমি নিয়ে নিয়েছিলাম, একটুখানি খেয়েছি। আর তুই ওনারটা নিজের ভেবে। হ্যাঁ। এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো রাকা। মাহিটা তো আচ্ছা ফাজিল, কেমন কেউ করে। আরে বাবু, তুই ক্যান নিয়ে গেছিস ভালো কথা, যা। রাকা তো আর তোকে নিষেধ করছে না, তাই বলে আমার খেঁচাল লাগাবে? এখন সামনে দাঁড়ানো ছেলেটা ওকে কি মনে করছে? প্রেস্টিজটা এবার পাঞ্চার করে ছাড়লো।
আবার অপরিচিত ওই ছেলেটার কিনা কোকের ক্যানে সিপও বসিয়েছে, যেখানে নিজের বাসায় ওর গ্লাস ওর ছোট ভাই রাইসুলেরও ধরার পারমিশন নেই, ওর গ্লাস শুধু ওই নারে, সেখানে আরেকটা অপরিচিত ছেলের এঁটো করা ক্যানে চুমুক দিয়েছে। ভাবতেই তো কেমন কেমন লাগছে, গা গুলিয়ে উঠছে। উফ! ভীষণ বিব্রত অবস্থায় পড়ে যায় রাকা। অদ্ভুত চাহনিতে সামনের ছেলেটার দিকে তাকালো। কোনো মতেই মিকি হাসি দিয়ে বলল, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভাইয়া। আসলে আসলে আমার ক্যানটাও এখানেই রেখেছিলাম, কিন্তু আই এম সরি। আমি বুঝতে পেরেছি, আপনাকে সরি বলতে হবে না, আমি আসছি। বলেই আর দাঁড়ালো না ছেলেটা, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ওকে এভাবে চলে যেতে দেখে খানিকটা অবাক হলো রাকা। অবাক চোখে মাহির দিকে তাকিয়ে বলল, আজব তো, একটা কোকের ক্যানের জন্য এসে ঝামেলা করলো। তার ক্যান তার বলে যুক্তি দেখালো, আবার যখন ভুল বুঝে মাপ চাইলাম তখন ক্যানের জন্য কোনো আগ্রহই দেখালো না, সেফ মাফ করে দিয়ে চলে গেল। এতই যদি ভালো তাহলে কোকের ব্যাপারটা না তুললেও তো হতো। রাকার কথার প্রত্যুত্তরে মুচকি হাসলো মাহি। এ হাসিকে বলে দুষ্টুমির হাসি। ভ্রু নাচিয়ে বলল, আরে গাদি, এটা বুঝিসনি? ছেলেটা তোর সাথে কথা বলার জন্য একটা চান্স নিল। কোকের ক্যানটা জারি হোক, কথা বলার সুযোগ যখন আছে তখন মিস করবে কেন? এসব হলো ছেলেদের বিশেষ টেকনিক, বুঝছিস? মেয়ে পটানোর কায়দা। কথা শুনে বিরক্তিতে ভ্রু জোড়া কুঁচকে এলো রাকার। মাহির দিকে তাকে ঠোঁট উল্টেই বলল, তুই যে কিনা সব কিছুতেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা, যা সর এখান থেকে। বলেই হাত দিয়ে ঠেলা মেরে চলে যায় সেখান থেকে। মাহি এক পলক বোকা দৃষ্টিতে তাকায়। সে ভেবেছিল ছেলেটা যাওয়ার পরপরই রাকা ওকে আচ্ছা মতো ছাড়বে, শুধু ঝাড়াঝাড়ি নয়, বিনা উইলে ধুয়ে ছাড়বে। কিন্তু ও কিচ্ছুই করলো না। ভাবতেই নিজেকে কেমন যেন বোকা বোকা লাগলো। তারপর কি যেন মনে হতে সামনে তাকিয়ে দেখলো রাকা এগিয়ে গেছে অনেক দূর। তাই ছুট লাগিয়ে পিছু নেয় ওর, আর চিল্লিয়ে ডাকতে থাকে, রাকা, এই রাকা, দাঁড়া বলছি। বিছানার পায়ের ওপর পা তুলে শুয়ে আছে মায়া। হাতে তার ফোন, দ্রুত হাতে মেসেজ টাইপ করে চলেছে সে। যত সম্ভব ফাস্ট টাইপিং করে দ্রুত সেন্ড করে দিচ্ছে। ঠোঁটের কোণে শয়তানি হাসি, যাকে বলা হয় ডেভিল স্মাইল। লাইনের ওপাশে থাকা ব্যক্তিটিও সমান তালে রিপ্লাই দিয়েই যাচ্ছে। দুজনে চ্যাট করছে তুমুল গতিতে। কথাবার্তার পর্যায়েও বেশ তুঙ্গে। মাখো মাখো প্রেমে হাবুডুবু খাচ্ছে উভয়। কি রে, করছিস কি? বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং? কারো ফোরন কাটা কণ্ঠ শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো মায়া। রুমের দরজায় দাঁড়িয়ে আছে ওর ছোট্ট বোন ছায়া। চোখে তার দুষ্টুমির হাসি। প্রত্যুত্তরে মায়া হাসলো, নিজের কাজে ব্যস্ত থেকেই বলল, আজবাজাল যা করি এখনই তাই করছি, এটা জিজ্ঞেস করার কোনো মানে হয়? না, তারপর মানুষের ভালো হতে কতক্ষণ লাগে? হতেও তো পারে ভালো হয়ে গেছিস, তাই জিজ্ঞাসা করি। যদিও আমি জানি তুই ভালো হওয়ার পাবলিক নোস। অত ফটর ফটর না করে আসল কথা পার। এই সময় এখানে এনেছিস কেন? এসেছি কি আর সাধে? মহারানী যে আমার রুমে ফোন চার্জে দিয়ে এসেছেন, ওদিকে যে তার প্রেমিক মহাশয় কল দিয়ে দিয়ে হয়রান। শালিকা হয়ে আমি কি তাদের কষ্ট দেখতে পারি? বলতে বলতে এগিয়ে আসে ছায়া। প্রেমিকের কথা শুনে কোনো ভাবাবেগ হয় না মায়ার। আগের মতোই ব্যস্ত হয়ে বলে, কে কল দিয়েছিল? কত নাম্বার? ফাহাদ ভাই, তোমার জানে জিগার প্রেমিক। বিছানায় পা তুলে আয়েশ করে বসতে বসতেই জবাব দেয় ছায়া। প্রত্যুত্তরে মায়া কিচ্ছু বলে না, মুচকি মুচকি হাসির তালে টাইপিং করে যায়। ওর হাবসাব দেখে কিছুটা বিরক্ত হয় ছায়া। তার বোনটা যে এমন কেন? একসাথে যে কতগুলো প্রেমিক পোষে কে জানে। পড়া নেই, লেখা নেই, দিন রাত শুধু চ্যাটিং আর চ্যাটিং। কি যে মজা পায় এত বকর বকর করে। ভাবতে ভাবতেই হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। ছায়া ভ্রু কুচকে তাকিয়ে দেখল স্ক্রিনের উপর লেখা ভাসছে ফাহাদ কলিং। ও কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুচকে মায়ার দিকে তাকালো। বদমাসটা এখনো ওই একই কাজ করছে, কোনো হেলদোল নেই। বিরক্ত হয়ে বলল, নে, তোর ফাহাদ যেন কল করেছে, কথা বল। অনেকই তো হলো ওর সাথে প্রেম, এবার এর সাথে একটু কর। সাইলেন্ট করে রেখে যা। কোনো ব্যস্ততা নেই, সহজ উত্তর। ছায়া ফোন রাখলো না, উঠে চলেও গেল না। ফোনটা হাতে নিয়েই মায়ের দিকে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল,
তুই ফাহাদ ভাইয়ের ফোন রিসিভ করলি না কেন? তুই তো খুব ভালো করে জানিস সবাই টাইম পাস করলেও ফাহাদ ভাই তোকে সত্যি ভালোবাসে। ফোন পিক না করলেও বেচারা টেনশন করবে না? করলে করুক, তাতে আমার কি? আমি কি ওর খাই না পড়ে? এবারে ছায়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল ও। হাতের ফোনটা সাইডে রেখে উঠে বসলো, মাথার নিচের বালিশটা টেনে পিঠের নিচে রাখলো, তাতে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বসতে বসতে বলল, তুই আবার ওর প্রতি এত মায়া দেখাচ্ছিস কেন? এই প্রেমে টেমে পড়ে গেলি না তো? শোন, ও আশা বাদ দে। ফাহাদ আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে আমি ছাড়ছি না। ছিছি আপু, কিসব বলিস তুই? ফাহাদ ভাইকে নিয়ে আমি কেন ভাবতে যাব? না, ভাবলেই ভালো। সেটা আমি পছন্দ করব না, কারণ ফাহাদ আমার। ফাহাদের ওপর মায়ার এত কর্তৃত্ব সহ্য হলো না ছায়ার। মনে মনে খুব বেশি বিরক্ত হলো। মেয়েটা নিজে যখন সারা দিন অন্য ছেলেদের সাথে প্রেম করে, ফ্লার্ট করে বেড়ায়, তখন ফাহাদের কথা ওর মনেই থাকে না। অথচ ফাহাদ যদি ওকে কখনো কল করতে ভুলে যায় তাহলেই হয়েছে। তখন যে ন্যাকামো করে সেটা দেখলে ওর গা জ্বলে যায়। ওর হাজারটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু ফাহাদের একমাত্র ওই আছে। ছেলেটা ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মায়া তার বিন্দু পরিমাণও বাসে কিনা সন্দেহ। কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে কি যেন ভাবলো, তারপর ওর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপু, সত্যি করে বলতো, তুই কি ফাহাদ ভাইকে ভালোবাসিস? তোদের এতদিনের রিলেশন। সেটা জানা কি তোর খুব বেশি জরুরি? নিজের কাজ করতে পারছিস না? না মানে? এত বক বক না করে এখান থেকে যা তো। তোর কথা শুনতেই ইচ্ছে করছে না আমার। যা এখান থেকে। ধমকে উঠল মায়া। ছায়া কেমন মন খারাপের দৃষ্টিতে তাকালো, কিন্তু ওর কোনো ভাবাবেগ হলো না। ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, কি হলো? যা। যাচ্ছি। দ্রুত পায়ে হেঁটে চলে যায় ছায়া। ও ঠিক চলে গেছে কিনা সেটা একবার দেখার জন্য দৃষ্টি তুলে দরজার দিকে তাকালো মায়া। না, চলেই গেছে। মেয়েটা থাকলেই যত যন্ত্রণা, বয়সে ছোট হয়েও যত সব জ্ঞানের ভান্ডার নিয়ে বসে থাকে, আর সুযোগ পেলেই ছাড়তে থাকে ওর ওপর। তাতে ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়ে যায়। ভেবেই একটা শ্বাস ফেলে সে। নিজে দ্বিতীয় ফোনটা হাতে নিয়ে চেক করে কল লিস্ট। ফাহাদ নামের পাগল প্রেমিক কল করেছে বেশ কবার। একবার ভাবে কল দেবে, তারপর কি যেন ভেবে আর ডায়াল করে না। ফোনটা একপাশে রেখে আগের ফোনটা হাতে নেয়। এতক্ষণ যার সাথে কথা বলল সে এখন ব্যস্ত, তাকে কল দিয়ে লাভ নেই। তাই লিস্টের আরও একজনের নাম্বার বের করে শুরু করলো প্রেমালাপ। কিছুক্ষণের মধ্যেই তার সাথে মত্ত হয়েও গেল মধুর আলাপে। পার্সে হাত ঢুকিয়ে চমকে উঠল টাকা। এ কি, সেখানে টাকা কই? হন্ততন্ত হয়ে হাত চালায় ব্যাগের প্রতিটা কোনায়, প্রতিটা চেইনের ভেতরে। কিন্তু না, চিরুনি তল্লাশি চালিয়েও সেখানে কোনো টাকা কেন, পয়সাও পাওয়া গেল না। রাকা আজ সকালবেলার কথা মনে করার চেষ্টা করলো। হাত খরচের টাকা শেষ হয়েছে বলে মায়ের কাছে গিয়েছিল টাকা নিতে। মা তখন ব্যস্ত ছিলেন, বললেন পরে দিয়ে দেবেন। রাকা বেরিয়ে এলো। রুমে এসে বই নিয়ে বসার পর সেখানে হাজির হলেন তার মা মিসেস পারভিন। টাকাটা টেবিলের ওপর রেখে চলে গেলেন। ও তখন বইয়ে মগ্ন, বলল পরে নিয়ে নেবে। তারপর আর মনে পড়ল না। তার মানে কি সে টাকা নিয়ে আসেনি? কিন্তু ও তো বাসে চড়ে বসেছে। এখন যদি ওর কাছে ভাড়া দেওয়ার মতো টাকা না থাকে, তখন এসব লোকাল বাসের কন্ডাক্টররা কি তাকে ছেড়ে দেবে ভেবেছে? কখনো না। এরা কখনোই কারোর জন্য কম্প্রোমাইজ করবে না। কারো সমস্যার কথা তো বোঝার চেষ্টা করবেই না, উল্টো চড়া গলায় অপমান করবে। অবশ্য দোষ তাদের না, কিছু কিছু মানুষ আছে এমন যে ওরা ইচ্ছে করেই টাকা না এনে পাবলিক বাসে চড়ে ঘুরে বেড়ায়, ইচ্ছা করে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে। কিন্তু টাকা এখন কি করবে? একটু পর কন্ডাক্টর লোকটা যখন এসে ভাড়া চাইবে তখন কি করবে সে? ওঠার সময় বাসের দরজায় দাঁড়িয়ে টাকা গুনছিল সেই কন্ডাক্টর লোকটা। তার দিকে চোখ পড়তেই কেমন করে যেন তাকালো। রাকার কাছে অস্বস্তি লেগেছিল সেই দৃষ্টি বুঝে। গা ছমছম করে উঠেছিল মুহূর্তে। এখন কি করবে সেটা ভাবতেই শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। রাকা অনুভব করলো তার গা ঘামছে, গলা কপাল বেয়ে চুয়ে চুয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। আসন্ন সংকটের আতঙ্কে বুকের ভেতরকার মাংসল পিণ্ডটা ধীরিম ধীরিম করে বাজছে। ইচ্ছে করতে থাকে ঝাঁপ দিয়ে বাস থেকে নেমে যাওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠে না।
তার আগে কন্ডাক্টর পদবীর লোকটা ভাড়া তুলতে তুলতে এগিয়ে আসে ওর দিকে। অন্য পাশের সিটের ভাড়া তুলতে তুলতে হুঁশিয়ার করে, আপা ভাড়াটা দেন। রাখা শুকনো একটা ঢোক গেলে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়, কিন্তু বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। ভয়ে চোখ খিচে বন্ধ করে। যখন সে এই ভরা বাসের মধ্যে দাঁড়িয়ে বলবে সে ভুলবশত টাকা আনেনি, তখন কেমন হবে? কেউ কি তাকে সাহায্য করবে, নাকি উৎসুক জনতার মতন তাকিয়ে থাকবে হাঁ করে? তাকিয়ে থাকার সম্ভাবনাই বেশি। আজকালকার দুনিয়ায় মানুষ সহানুভূতি প্রদর্শনের চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটতে বেশি পারদর্শী। লোকটা ওদিকের ভাড়া তুলে পাশ ফেরে ওর বিলম্ব দেখে বিরক্তিতে বলে, আপা বাইর করেন। বলেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। রাকা বসেছিল জানালার পাশের সিটে। ওর পাশে আরও একজন আরোহী ছিলেন। তিনি টাকা বের করলেন। কন্ডাক্টর সাহেব তার টাকাটা গুনতে থাকে। আর একবার তাড়া দিয়ে উঠতে চাইলেন, কিন্তু ওর পাশে থাকা ভদ্রলোক তখন বললেন, ওনার ভাড়াটাও ওখানে দেওয়া আছে, নিয়ে নিন। রাকা এতক্ষণ ভয়ে চোখ বন্ধ করেছিল। লোকটার কথা শুনে অবাক হয়ে চোখ খুলে তাকালো। কন্ডাক্টর সাহেব ভ্রু কুঁচকে আছেন। হয়তো তিনি বিরক্ত। একটা মেয়েকে অপমান করতে না পারায় হয়তো দুঃখ পেয়েছেন। আমাদের সমাজটাই এমন, কেউ বিপদে পড়লে আমরা সাহায্য করি না, উল্টো অপমান অপদস্থ করার জন্য উঠে পড়ে লাগে। মুখ খুললেন কন্ডাক্টর। পাশের আরোহীর দিকে তাকিয়ে বললেন, ইনি আপনার কে হয়? সেটা আপনার জানা জরুরি না, আপনি ভাড়াটা নিয়ে যান। লোকটার কঠিন সরাসরি মুখটা বেজার করে চলে গেলেন কন্ডাক্টর। রাকা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, অপমানের হাত থেকে বাঁচা গেল। কিন্তু লোকটা সাহায্য করলো কেন? কিছুটা অবাক স্বরে বলল, আপনি আমার ভাড়াটা দিলেন যে? আপনি তো টাকা আনেননি, অথবা আনতে ভুলে গেছেন। তার সহজ উত্তর শুনে চমকে উঠল রাকা। সে যে টাকা আনেনি সেটা এই লোকটা বুঝলো কি করে? বিস্ময়ে তাকিয়ে বলল, সেটা আপনি বুঝলেন কি করে? এটা আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি। লোকটার বুঝদার কথা শুনে মনে মনে বেশ শান্তি পেল রাকা। যাক, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে তবে। তাই এই ভালো মানুষটার দেখা পেল ও। আর চোখে লোকটার দিকে তাকালো। এতক্ষণ পাশে বসে থেকেও তার দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি, তাই এবার তাকালো। 25-26 বছরের স্বাস্থ্যবান যুবক। পরনে আকাশি রঙের চেক শার্ট আর জিন্স প্যান্ট। বাঁ হাতের ওপরে ভাঁজ করে রাখা মেডিকেল অ্যাপ্রন। লোকটা কি তবে ডাক্তার গোছের কেউ? মুখে সার্জিক্যাল মাস্ক থাকায় চেহারাটা ঠিক দেখা গেল না। ভদ্রতার খাতিরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, বিপদে সাহায্য করলেন। আমি সুযোগ পেলে আপনার টাকাটা অন্য কোনো একদিন শোধ করে দিব। দরকার হবে না, মাত্রই তো টাকা। লোকটা বিরক্ত করলো। রাকা মানল না। মুচকি হেসে চুক্তি দেখানোর চেষ্টা করে বলল, কিন্তু ঋণ থেকে যাবে যে? পরকালে তো দায়ী থেকে যাব না? পরকাল তো মৃত্যুর পরে ব্যাপার মিস। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে দেখবেন এই দুনিয়াতেই ঠিক কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। ঠিক আছে, তবে দেখা না হলে আর ধার শোধ না করলে দায়ী করে রাখবেন না, কিন্তু নিজ গুণে মাফ করে দিবেন। আচ্ছা। রাকাও মাথা নেড়ে সায় জানালো। এরপর আর কোনো কথা হলো না। ঠিক সামনের স্টপেজেই নেমে গেল লোকটা। উনি চলে যেতেই রাকার হঠাৎ মনে হলো তার নামটা তো জানা হলো না। জানা থাকলে বোধহয় ভালো হতো। যাকগে, অত ভেবে লাভ কি? ভাগ্য থাকলে ঠিক দেখা হয়ে যাবে, তখন না হয় শোধ করে দেবে এসে ধার। পার্কে বসে নিজের 33 নম্বর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল মায়া। আজ নিয়ে দ্বিতীয় দিন ও এই ছেলের সাথে দেখা করতে এসেছে। মায়া অনেক অনেক বয়ফ্রেন্ড পোষে, কিন্তু সহজে তাদের সাথে দেখা করে না। দেখা করলেও খুব কম। ওর যত প্রেম মধুর মধুর আলাপ সব ফোনের ভেতরেই সীমাবদ্ধ। সামনাসামনি দেখা সাক্ষাৎ ও তখনই করে যখন দেখে সম্পর্ক বেশ ভালো হচ্ছে, গভীর হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে ফ্ল্যাটিংয়ের সময়ে ওর সব আগ্রহ হারিয়ে যায়। মতের মিল হয় না, ঝগড়া বেজে যায়। আজ পর্যন্ত টিকে থাকা সম্পর্ক হয়েছে ওই একটাই, যার সাথে আজ 3 বছরের সম্পর্ক। ফাহাদ বুয়েটের স্টুডেন্ট, অসম্ভব মেধাবী, দেখতে যেমন হ্যান্ডসাম ওর প্রতিও তেমনই কেয়ারিং। অফিসিয়ালি ওকেই নিজের বয়ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করে মায়া। এক ছেলেটাও ওকে অনেক বেশি ভালোবাসে, তাই এত এত বয়ফ্রেন্ডের ভিড়েও ওকে সামাল দিয়ে রাখে সে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও যখন তার সে বয়ফ্রেন্ড এলো না, তখন সে মনে মনে বেশ রেগে গেল। সাহস কত বড়, ওকে অপেক্ষা করিয়ে রেখেছে।
আজ আসুক না আসুক, ব্রেকআপ যদি না করেছে তবে হয়েছে। ভাবতে ভাবতে পার্কের গেটের কাছে আসতে দেখা গেল ওর সেই বয়ফ্রেন্ডকে। ছেলেটা কেমন হন্তদন্ত হয়ে আসছে। পরনে শার্টের এক হাতের স্লিভ কোণে পর্যন্ত গোটানো, অন্যটা কবজি পর্যন্ত। প্যান্টেরও সেম অবস্থা, এক পা গুটিয়ে রাখা, অন্যটা ঠিকঠাক। কেমন পাগলের মতো লাগছে। ছেলেটার সমস্যাটা কি? এমন সংসেজে ঢং করছে কেন? আজও বলতে বলতেই ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে সরি বলল, কিন্তু মায়ার কোনো ভাবাবেগ হলো না। সে বেশ কঠিন করেই বলল, যে ছেলে টাইপ মেনটেন করতে পারে না তার সাথে আমি সম্পর্ক রাখি না, সো তোমার সাথেও রাখছি না, নাও বাই। বলেই ব্যাগ হাতে করে উঠে দাঁড়ায় মায়া। ছেলেটা হতবম্ব চাহনিতে তাকিয়ে থাকে। মায়া দাঁড়ায় না, গটগট করে হেঁটে এগিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে নিজেও পিছু পিছু দৌড়াতে থাকে ছেলেটা। ওর হাত আঁকড়ে ধরে বলে, এসব তুমি কি বলছো জান? এই সামান্য কারণে কেউ ব্রেকআপ করে নাকি? জান, শোনো আমার কথা প্লিজ। ওর হাত ধরার দুঃসাহস দেখে রাগে ফেটে পড়ল মায়া। ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, হাত ছাড় আমার। তোর এত বড় সাহস, তুই আমায় দাঁড় করে রাখছোস? ওই কতক্ষণ বসে ছিলাম আমি, জানোস তুই? আধা ঘন্টা ধরে বসে থাকার পর তুই কস সরি। তো সরির আমি খেতাই মুখ। থাক তুই, আমি জায়গা। বলেই আর কোনো সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় মায়া। ভীষণ রাগ লাগছে তার। এত ছেলে ওর সাথে দেখা করার জন্য এত কিছু করে, আর এই ছেলেটা ওকে বসিয়ে রাখে। মায়ার সময়ের কোনো দাম নেই। রাগে ফুসতে ফুসতে একটা রিক্সা ডাকে মায়া। রিক্সায় চড়তেই হঠাৎ ফোনটা বেজে উঠল ওর। কে ফোন করেছে সেটা দেখলো না মায়া, মনে করলো 33 নাম্বার কল করেছে। রাগে গজগজ করতে করতে ফোন রিসিভ করে বলল, ওই তোরে কইলাম না আমারে কল দিবি না, কল দাস কে? কই নাই আমি, ব্রেক। আর কিছু বলতে পারল না সে। তার আগেই ফোনের উপাস থেকে শোনা গেল সুন্দর এক তরুণের কণ্ঠ। সে অবাক হয়ে বলছে, কি হয়েছে তোমার মায়া? এমন রেগে আছো কেন? কণ্ঠ শুনে থমকে গেল মায়া। না, ফাহাদের সাথে রাগারাগি করা যাবে না। নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করলো। কিছুটা অভিমানের সুরে বলল, এতক্ষণ পর আমার কথা মনে পড়লো তোমার, তাই না? সারাদিনে কয়বার কল দিলাম, খোঁজ তো নিলে না। প্রেয়সীর অভিমান দেখে মুচকি হাসলো ফাহাদ। মান ভাঙানোর জন্য বলল, আমি যখন কল দিলাম তখন তো ধরলে না। কাল কতবার কল করেছি দেখেছো তুমি? আর আজ আমি কল রিসিভ করিনি বলে রাগ করেছো? এত অন্যায়, এই মাসুম বাচ্চার উপর মহা অন্যায়। কথা শুনে কিছুটা দমল মায়া। অভিযোগ মিথ্যে নয়, ঠান্ডা গলায় বলল, আমি তখন ঘুমেছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। আমিও তখন ব্যস্ত ছিলাম, এক্সাম হলে এক্সাম দিচ্ছিলাম। এবারে সব ঝগড়াঝাটি মিটে যায়। সদ্য ব্রেকআপ করে মায়ার মন মেজাজও ভালো হয়ে যায় ফাহাদের সাথে কথা বলে। বলল, কিন্তু তুমি তো জানো আমাকে কল দিয়ে না পেলে আমার খুব মন খারাপ হয়, একদম ভালো লাগে না, কেমন টেনশন টেনশন লাগে। এমন ভাব করে সে কথা বলে যেন ফাহাদ ছাড়া ওর জীবনে আর কেউই নেই। তাই ফাহাদ কল রিসিভ না করলে সে খুব কষ্ট পায়, মন ভালো থাকে না। অথচ এসবের এক বর্ণ সত্য নয়। ও সবার সাথেই এমন মধু মেখে মেখে কথা বলতে ওস্তাদ। এদিকে ওর এমন মিষ্টি মিষ্টি কথা শুনে মনে মনে খুব খুশি হয় ফাহাদ। ভাবে ভাগ্য করে এমন মেয়ের দেখা পেয়েছে। একেবারে সহজ সরল মিষ্টি একটা মেয়ে। টিএসসিতে বসে আছে 3 বান্ধবী, রাকা, মাহি আর টিয়া। ছোট ছোট কফির কাপের চুমুকের সাথে আড্ডা জমে উঠছে ওদের। আলোচনা চলছে টিয়ার চোখ নিয়ে। মেয়েটা ছোটবেলা থেকে চশমা ব্যবহার করে, তবু চোখের অবস্থা খুবই খারাপ। প্লাস পাওয়ার, দিনকে দিন ওর চশমার পাওয়ার আরও বেড়েই চলেছে। গত পরশুদিনও ডাক্তারের কাছে যেতেই তিনি চশমার পাওয়ার আরও বাড়িয়ে দিলেন। আগে ছিল +4, এখন হলো +4.5। বেচারি চশমা খুললে সামনের কিছুই চোখে দেখে না, যা দেখে সব ঝাপসা, আলো ছায়ার অদ্ভুত খেলা। সেটা নিয়েই বেচারির যত দুঃখ আর বান্ধবীদের ঠাট্টা মশকরা। ওদের কথাবার্তা শুনে বিরস মুখে বসে আছে টিয়া। মুখে রানী, চোখে আর নতুন চশমা। আগের ফ্রেমটা বদলেছে, নতুন লাগানো গোল ফ্রেমে তাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। মাহি তার স্বভাবসুলভ ফাজলামো করেই বলল, আরে টিয়া, তোর তো ভবিষ্যৎ অন্ধকার। কেন? অত চোখের সমস্যা ছাড়া আর কোনো প্রবলেম নেই তাহলে? কাপে চুমুক বসিয়ে প্রশ্ন করল রাকা। প্রত্যুত্তরে মাহি দুষ্টু চোখে তাকালো, বলল,
আরে চক্ষুরত্ন বড় রত্ন জানিস না, বেচারির চোখ খারাপ, চশমা ছাড়া একেবারেই কানাতো। তো ভ্রুপুজকে একই সাথে প্রশ্ন করে রাকা টিয়া। ওরা বেশ বুঝতে পারছে মাহির মতলব বেশ খারাপ। সে এখন এমন কিছু বলবে যাতে দুজনেরই মুখ হা হয়ে যায়। তার ঠোঁটের কোণের বাঁকা হাসি তার প্রমাণ। ওদের চিন্তাকে ঠিক ঠিক প্রমাণ করেই মাহি বলল, টিয়ার বাড়িতে বিয়ের কথা চলছে, বিয়ে তো হাফ ফাইনাল, এখন বিয়ের সময় চশমা চোখে ওরে কেমন এলিয়েন লাগবে ভাবছিস? আর তারপর কোনো কারণে চশমা খুললে জিজু সামনে দাঁড়ায় থাকলেও তো এই আন্ধা চোখে দেখবে না রে। ভাসুর রাতে যে কি করবে আল্লাহ মাবুদ। মাফ কর বই, মাফ কর, এবার আল্লাহর বাস্তে থাম। মাহির কথা শেষ করার আগেই হাত জোর করে ওকে থামতে অনুরোধ করে টিয়া। ওর লাগাম ছাড়া কথাবার্তা একেবারেই সহ্য করতে পারে না সে। কথা শেষ করতে না পেরে মুখটা বেজার করে ফেলে মাহি। আর রাকা বিরক্ত কণ্ঠে বলে, এত সুদূর প্রসারী চিন্তাভাবনা কেন তোর? ভাই আমি প্র্যাকটিক্যাল লাইফে বিশ্বাসী, তো প্র্যাকটিক্যাল চিন্তা করব না? বে প্র্যাকটিক্যাল ইয়ার। গভীরভাবে টিয়ার প্রবলেমটা নিয়ে ভাব, জিজুর কপালে যে কি আছে। ওই, ওর প্রবলেম নিয়ে তোরা ভাবতে বলছে কেউ যে তোর এত মাথা ব্যথা? নিচের চরকায় তেল দে না। রাকার কথায় বেশ বিরক্ত হলো মাহি। মেয়েটা ওর সব কথায় বাগড়া বাজায়। অবাক সঙ্গে বিরক্তিতেই বলল, এটা তুই কি বললি রাকা? আমার বান্ধবীর নিয়ে আমি ভাববো না? এটা কি খালি ওর চিন্তার বিষয়, আমার না? তো তুই কি করতে চাস? ওর বদলে বিয়েটা তুই করবি? ভ্রুকুচকে প্রশ্ন ছড়ে রাখা। প্রতি উত্তরে লাজুক হাসতে দেখা যায় মাহিকে। লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, তাতে আমার সমস্যা নেই, ব্যাটার চেহারা সুরত ভালোই আছে, কিন্তু সমস্যা একটাই, ব্যাটায় যে মাস্টার, দেখা যাবে কথায় কথায় মাস্টারের বিদ্যা ফলাচ্ছে, তখন না ভাই দরকার নেই, টিয়ার জিনিস টিয়াই নে, আই হ্যাভ নো ইন্টারেস্ট। ওর কথা শুনে হেসে ফেলল রাখা, কিন্তু রাগে লাল হয়ে উঠল টিয়ার মুখ। দাঁত কটমট করে বলল, তার মানে তুই ওনার দিকে নজর দিচ্ছিলি? এই ছিল তোর মনে? দাঁড়া। বলেই হাতের কাপটা রেখে হামলে পড়ে ওর ওপর। দুহাতে কিল ঘুষি বাগিয়ে দেয় মাহির দিকে। মাহিও কম যায় না, পাল্টা আক্রমণ শুরু করে। দুজনে লেগে যায় তুমুল মারামারিতে। সেটা দেখে খিলখিলিয়ে হেসে উঠল রাকা। তার এই বান্ধবী দুটো যে কিনা এই ভালো তো এই মন্দ, এই খুব দরদ দেখাবে, এই পিটানোর জন্য হাত খুসখুস করবে। তাদের মারামারি যখন শেষ হলো তখন দুজনেই বেশ ক্লান্ত। টিয়ার চুল এলোমেলো, চোখের উপর এঁটে রাখা চশমার দাঁত ভেঙে নাকের সামনে ঝুলছে। মাহির হাতে রয়ে গেছে তার ভাঙা ডান্ডা। মাহির চেহারাও বেশ দেখার মতো। গালের কাছে টিয়ার ধারালো নখের আঁচড় লেগে লাল হয়ে উঠেছে। সুন্দর পরিপাটি চুলেরও বেহাল দশা। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রাগে খুঁজছে। মাহি চিরবির করে উঠে বলল, শালি, আমার এত সুন্দর করে বাঁধা চুলগুলো তুই কি করলি? হ্যাঁ, ছিঁড়ে ফেললি? তুই আমার চশমা ভাঙলি কেন? আমার নতুন চশমা। ভাঙছি বেশ করছি, তুই আমার গালে খামচি দিলি কেন? কি বললি তুই? তোরে আমি? এদের হাবভাব দেখে মনে হচ্ছে পুনরায় মারামারি করার জন্য প্রস্তুত হচ্ছে ওরা। এখনই সামাল দেওয়া দরকার, তাই কিছুটা সংযত হলো ওর রাখা। যদিও এদের কাজ কারবার দেখে ওর জন্য হাসি আটকে রাখা দায়, তবুও চেষ্টা করলো ওদের ঠান্ডা করবার। বলল, তোরা কি শুরু করলি দোস্ত? এখনো প্রাইমারি স্কুলের বাচ্চা কাচ্চাদের মতো মারামারি করিস। সেম অন ইউ গাইস। রাগ তোর সেম, আমার চুল টুল ছিঁড়ে একাকার করছে, আর ওরে আমি ছেড়ে দেবো ভাবছিস? কখনো না। রাগে দিতে উঠে মাহি। টিয়াও কম যায় না, সেও তার স্বরে চেঁচিয়ে উঠল, তোরেও আমি ছেড়ে দেব না। আমার নতুন চশমা ভেঙেছিস তুই, দাম নিয়ে ছাড়বো। আহা, থাম না একটু, এত রাগলে চলে? কুল গাইস, কুল। রাকার মধ্যস্থতায় আর কোনো কথা বলে না কেউ। মুখ ফুলিয়ে বিপরীত দিকে তাকিয়ে থাকে দুজন। রাকা হাসে, নিজেও আর কিচ্ছু বলে না। কিন্তু এই নীরবতা শুধুমাত্র কিছুক্ষণের। একটু পরেই হঠাৎ চেঁচিয়ে ওঠে মাহি, এই রাকা, এই দেখ তো, এটা সেই দিনে সে ছেলেটা না, ওই যে রেস্টুরেন্টে গিয়ে ক্যান নিয়ে ঝগড়া করলি, দেখ তো। কথা শুনে ফিরে তাকায় দুজনেই। দেখতে পেল ওদের ঠিক অন্য পাশে দাঁড়িয়ে আছে 3-4টা ছেলে। দেখেই বোঝা যাচ্ছে এরা ভার্সিটি পড়ুয়া ছেলে। কফির কাপ হাতে তাদের মধ্যেও চলছে তুমুল হইচই। রাকা সূক্ষ্ম চোখে তাকালো, খেয়াল করলো দলের প্রাণ হয়ে যে ছেলেটা আড্ডা জমাচ্ছে তার দিকে।
পরনে ওশেন ব্লু কালারের ডেনিম শার্ট আর জিন্স প্যান্ট। শার্টের বোতামগুলো উন্মুক্ত করে রাখার কারণে ভেতরের হোয়াইট কালারের টি শার্টটা নজরে আসছে বেশি। ট্রিম কাটটা সুন্দর চুল। মুখের দিকে তাকাতেই মনে পড়ল সেদিনের কথা, রেস্টুরেন্টে খেতে গিয়ে ক্যান নিয়ে কথা কাটাকাটির কথা। সেদিন ভুলবশত ওই ছেলেটার ক্যানে সিপ বসিয়েছিল সে। ভাবতেই অপ্রতিভ হলো খানিকটা। দ্রুত চোখ সরিয়ে নিল। ছেলেটার গলার আওয়াজ এ পর্যন্ত আসছে। রাকা না চাইতেও সে কণ্ঠস্বর খেয়াল করলো। হঠাৎ করে খুব বেশি পরিচিত লাগতে লাগলো ওর। না, সেদিন যে কথা বলেছিল সেই জন্য জেলে রাখছে না, মনে হচ্ছে এরপরও এই ছেলের সাথেই ও কথা বলেছিল। কিন্তু কিভাবে, কোথায়, রাখা মনে করতে পারল না। ওর ধ্যান ভাঙল মাহের কথায়। পোলার হাসিটা যে কি না, উফ, বুকে গিয়ে লাগে। সেদিনটা এত ভালো লাগে নাই। আমি যে ক্রাশ খাইছি রাকারে। রাকা অবাক হলো। এদিকে টিয়া সে ঘটনার কিছুই জানে না। সে বোকার মতো করে বলল, কিন্তু মাহি, তোর না বেস্ট ফ্রেন্ড আছে, তারে রাইখা তুই এই ছেলের উপর নজর দিস কেন? কথা শুনে যেন তেতে উঠল মাহি। দাঁত কটমট করে বলল, বয়ফ্রেন্ড আছে তো কি হইছে, কাউকে দেখে ক্রাশ খাওয়া যাবে না নাকি আইন করে নিষেধ করে দিয়েছে? এদের মতিগতি ভালো লাগলো না রাখার। এরা শুধু ঝগড়া করতে ওস্তাদ। ধমক দিয়ে বলল, ওফ, থামবি তোরা? এবারেও প্রত্যুত্তরে আর কোনো কথা হলো না কারো। মুখ বুজে বসে রইল। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রসঙ্গ পাল্টালো রাকা। কথা শুরু হলো ভার্সিটির এক্সাম নিয়ে। নোটস কালেক্ট, সমসাময়িক বিষয়, ক্রমাগত প্রসঙ্গ বদলালো। ঝগড়াঝাটি ভুলেই আবারও আড্ডায় মেতে উঠল ওরা। এই রাখা, কোথায় যাচ্ছ? পরিচিত কারো কণ্ঠ শুনে ফিরে তাকালো রাকা। গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা এক তরুণীকে দেখতে পেল। তাকে দেখে সৌজন্যতায় হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। মিষ্টি হেসে বলল, আরে ছায়া যে। তা যাচ্ছিলে কোথায়? বাসায়? এগিয়ে আস্তে আস্তে প্রশ্ন করে ছায়া। রাকা আবারও হাসে, বলে, হ্যাঁ বাসায়। কেন? না মানে, বাসায় যাও কি খুব দরকার? আমি একটু মার্কেটে যাচ্ছিলাম, সাথে কেউ নেই, একটু যাবে আমার সাথে? যাওয়া যায়, কিন্তু তোমার কি খুব বেশি সময় লাগবে? আমি 2 ঘন্টা সময় দিতে পারি, তারপর আমার একটা টিউশনিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই চলবে। আমি শুধু একটা 3 পিস কিনবো, আর কিচ্ছু না। চলো যাই। ঠিক আছে চলো। রিক্সা নিয়ে মার্কেটে যায় ওরা। ছায়া নিজের মতো করে জামা দেখতে থাকে, আর রাকা চুপ করে হেঁটে বেড়ায় দোকানের আশেপাশে। এমন করে হাঁটতে হাঁটতে কখন যে ছায়াকে হারিয়ে ফেললো বুঝতেই পারল না। ফিরে এসে ছায়াকে যেখানে রেখে গিয়েছিল সেখানে খুঁজল, কিন্তু না, সেখানেই ছায়া নেই। প্রমাদ গুনল রাকা। কাজটা ঠিক হলো না। ছায়াকে সঙ্গ দিতে এসে এভাবে লাপাত্তা হয়ে যাওয়া উচিত হয়নি। ছায়াও নিশ্চয় ওকে খুঁজছে। ভাবলেও কল দিবে, কিন্তু দুর্ভাগ্য ছায়ার নাম্বারটা ওর কাছে নেই। বিরস মুখে ওখানেই দাঁড়িয়ে থাকলো সে। হঠাৎ দেখতে পায় ঘড়ির দোকান থেকে মাত্রই বেরিয়ে এলো একটা ছেলে। পরনে মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট। মুখটা সার্জিক্যাল মাস্কের আড়ালে ঢাকা। চুলগুলো কয়েকটা এসে পড়েছে কপালের কাছে। হাতে একটা প্যাকেট। ছেলেটা হেঁটে হেঁটে রাকার দিকে আসতে থাকে। রাকা ভালো করে তাকায়। ছেলেটাকে ওর খুব চেনা চেনা লাগে। কোথায় যেন দেখেছে। হ্যাঁ, এটাই তো সেদিন বাসের ওই ছেলেটা। তাকে তো তার ধার শোধ করা হয়নি, বলেছিল আবার দেখা হলে দিয়ে দেবে। ভাবতে ভাবতেই ছেলেটা ওর সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার মানে ওকে দেখতে পাইনি। রাকা খানিকটা ইতস্তত করেই ডাকে, এই যে শুনছেন, এই যে, এই ভাইয়া। ডাক শুনে পিছনে ফেলল ছেলেটা। তাকেই ডাকা হচ্ছে কিনা তার নিশ্চিত হওয়ার জন্য এদিক ওইদিক তাকালো। অবশেষে রাকার দিকে তাকাতেই সে হাসি মুখে বলল, আপনাকেই ডাকছিলাম, একটু শুনুন প্লিজ। ছেলেটা অবাক হয়ে কি হয়েছে বোঝার চেষ্টা করে। ইশারায় প্রশ্ন করে কেন ডাকা হলো তাকে। ডাকা এগিয়ে আসে। কাছে এসে কথা বলতে গিয়ে হঠাৎ ইতস্তত বোধ করে। কোনো মতে বলল, মানে আমাকে চিনতে পারছেন? ওই যে সেদিন বাসে আপনি আমার ভাড়াটা দিয়ে দিলেন, আমি সেদিন ভুলবশত টাকা দিয়ে আসিনি, মনে নেই? কথা শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো ছেলেটা। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো ছিলেন সেদিন। সত্যি পৃথিবীটা গোল, তাই আবার দেখা হয়ে গেল আমাদের। জি, আপনার টাকাটা সেদিনই শোধ করা হয়নি, এই যে নিন। বলেই নিজের হ্যান্ড ব্যাগ থেকে টাকাটা বের করে রাখা। ছেলেটা হাসে।
যদিও মাস্কের আড়ালে তার হাসিটা ওর দৃষ্টিগোচর হয় না, তবুও সে হাসির আওয়াজ কানে আসে। আসলে এই হাসির আওয়াজ একটি শ্রুতিমধুর শব্দ। ছেলেটা বলল, লাগবে না ও টাকা, রাখুন আপনার কাছে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব, তাই করেছি। এখন সে টাকা ফেরত নিয়ে নিজেকে ছোট করতে চাই না। কিছুটা অবাক হলো রাকা। ছেলেটার কথাবার্তা বেশ সুন্দর, গুছিয়ে গুছিয়ে বলতে পারে, আবার মানুষের উপকারও করে। ভালোই আছে, কিন্তু পরক্ষণেই যেন কি মনে হতেই ভ্রু কুচকে আসর। মাহির বানানো ফিলোসফির কথা মনে হয়। ওর মতে, জগতে কিছু কিছু ছেলে আছে যারা মানুষের সামনে এমন ব্যবহার করে যেন সে মহা ভালো, ভাজা মাছটি উল্টে খেতে জানে না টাইপ, ভদ্র নম্র, কিন্তু আসলে তেমন কিছুই না। সবই এদের মেয়ে পটানোর কায়দা, তাদের সামনে ভালো সাজার চেষ্টা। রাকা অবশ্য মাহির এমন ফিলসফিতে বিশ্বাস করে না, কারণ ওর কাছে জগতের সব ছেলেরাই খারাপ, কেউ যেন ভালো হতেই পারে না। যদিও আপাত দৃষ্টিতে এই ছেলেটাকে ওর কাছে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে, তারপরও ও সম্বন্ধে এমন কিছু ধারণা হওয়া অস্বাভাবিক নয়। ভ্রুকুঁচকে বলল, আপনি কি সবাইকে এমন টাকা ধার দিয়ে ফেরত নেন না নাকি? অবশ্যই না, আপনাকে মাত্র 50 টাকা ধার দিয়েছে বলেই এই উদারতার পরিচয় দিতে পারলাম। এখানে 50 টাকার জায়গায় যদি 1000 টাকা হতো, তাহলে এমন উদারতা দেখানোর সাধ্য আমার হতো না। রাকা বিস্মিত হলো। ছেলেটা বেশ সাবলীল ভাষায় সত্যিটা বলেছে। সত্যি টাকার পরিমাণ কম বলেই এমন উদারতা সে দেখিয়েছে। অঙ্কটা বেশি হয়ে গেলে তো সেটা সম্ভব হতো না। মুচকে হেসে বলল, ঠিক আছে, টাকা ফেরত নাই বা নিলেন, এক কাপ কফি তো খেতে পারেন। আমি না হয় আপনাকে এক কাপ কফিই খাওয়াই। যদি তাতে ধার শোধ করার ইচ্ছা না থাকে তাহলে চলুন। বলেই মৃদু হাসলো ছেলেটা। রাকা খুশি হলো। দুজনেই মল থেকে বেরিয়ে গেল পাশের একটা কফি হাউসে। কফি অর্ডার করা হলো। এই ফাঁকে দুজনে পরিচয়ও হয়ে নিল। ছেলেটার নাম সাদাফ, সাদাফ ইসলাম। মেডিকেল কলেজ থেকে পড়ে এখন ইন্টার্নশিপ করছে। কথা বলতে বলতে কফি চলে এলো। তখন নিজের মাস্কটা খুলে পকেটে রাখলো সাদাফ, কারণ মাস্ক পরে তো আর কিছু খাওয়া যায় না। রাকা প্রথমে খেয়াল করেনি, মাথা নিচু করে কি যেন করছিল। চোখ তুলে ছেলেটার দৃশ্যমান মুখটা দেখতেই যেন এক দফা অবাক হলো। চমকে উঠে বলল, আপনি? সাদাফ ভ্রু কুঁচকে তাকালো, বলল, জি আমি। কিন্তু কি হয়েছে, আপনি এমন করে তাকাচ্ছেন কেন? ইয়ে মানে, আপনি সেই দিনকার সেই ছেলেটা না, ভুলবশত যার কোকের ক্যান আমি সিপ বসিয়েছিলাম? প্রশ্ন শুনে একটু অবাক হলো না সাদাফ। স্বাভাবিকভাবে বলল, জি, সেদিন আমার ক্যানটা আপনি নিয়েছিলেন। রাকা আরও অবাক হলো। ছেলেটা তো দেখি সেই ঘটনা বেশ মনে আছে। তাহলেও রাকার সাথে এত সহজ ব্যবহার, ও কি বলবে ভেবে পায় না। গুছিয়ে কথা বলার ভালো গুণটা ওর কোনো কালেই ছিল না, তাই আমতা করে বলল, না, আসলে আমি সেদিন ইচ্ছে করে করিনি, কিন্তু আপনি তারপরেও কেন সেদিন বাসে আমাকে সাহায্য করলেন? ওর কথা শুনে এবার যেন বোকা বনে গেল সাদাফ। আশ্চর্য, সেদিনের ঘটনার জন্য কি একটা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করবে না? অবাক কণ্ঠে বলল, আপনি এমন করে বলছেন যেন সেদিন রেস্টুরেন্টে আপনার সাথে তুমুল ঝগড়া লেগেছিল। আসলে তেমন কিছুই তো হয়নি। ইট ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাপারটা আমি ওখানেই ভুলে গেছি। আর যাই হোক না কেন, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, তাই না? আপনাকে তখন হেল্প না করলে কন্ট্রাক্টর তো নিশ্চয়ই অপমান করে আপনাকে ধুয়ে দিত। না মানে, আপনি সেদিন মাস্ক পরা ছিলেন না, তাই চিনতে পারিনি, সেই জন্য অবাক হয়েছি। কিছুটা অপ্রস্তুত লাগে রাকাকে। সাদাফ হাসলো, বলল, আমার ডাস্টে অ্যালার্জি আছে, তাই বাইরে বেরোলে মাস্ক পরতে হয়। ও, ছোট্ট করে জবাব দেয় রাকা। সময়টা ভালো কাটে। কফি খেয়ে বেরিয়ে পড়ে ওরা। টিউশনি করিয়ে ছাত্রের বাড়ি থেকে বেরিয়ে আসে রাকা। বাইরে প্রচণ্ড গরম, সূর্যের প্রখরতায় টিকে থাকা দায়। কাঠফাটা রোদে খা খা করছে সারা শহর। আশেপাশে রিক্সা বা অন্য কোনো যানবাহন নেই। এটা নিস্তব্ধ নিঝুম গলি। এখানে সেগুলো দেখা পাওয়ার আশা করাও বোকামি। বাধ্য হয়েই হাঁটতে হবে তাকে। হাইওয়েতে উঠলে তবেই গাড়ি ঘোড়া কিছু একটা দেখা পাবে সে। হ্যান্ডব্যাগ থেকে ছাতাটা বের করলো রাকা। মাথার উপর সেটা মেলে ধরে হাঁটতে লাগলো ত্রস্ত পায়ে। মনটা আজ তার বিষণ্ণ।
যদিও মাস না শেষ হতে টিউশনির টাকাটা পেয়ে গেছে, এতে খুশি হবার কথা, তবুও অবশ্য কারণটাও যুক্তিসঙ্গত। তার এতদিনের এই ছাত্রীটি আজ তাকে বাতিল করে দিয়েছে। না, ভালো পড়াচ্ছে না সেই জন্য নয়, আসলে তারা চলে যাচ্ছে শহর ছেড়ে গ্রামে। সেখানে গিয়ে স্থায়ীভাবে থাকবে তারা। শহরের এত এত খরচ পুষিয়ে উঠতে কষ্ট হচ্ছিল খুব, তাই চলে যাচ্ছে। সত্যিই তো, ক্রমাগত জিনিসপত্রের উচ্চ মূল্য, সাথে বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বাচ্চাদের পড়ালেখা, এসবের এত এত চাপে নিম্ন মধ্যম আয়ের মানুষগুলো টিকবে কি করে? তার চেয়ে শহর ছেড়ে গ্রামের কোলাহল মুক্ত নির্মল পরিবেশে গিয়ে বাস করা সহজ না? তাই তো তার ছাত্রের মতো কত পরিবারই চলে যাচ্ছে গ্রামে। বিষয়টা ভাবতেই কেমন যেন খারাপ লাগে রাখার। কষ্ট হয় দেশের ওইসব সাধারণ মানুষের জন্য। তার কপাল ভালো, অমন কষ্ট করে তাকে মানুষ হতে হয়নি। উচ্চবিত্ত না হোক, সচ্ছল মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে সে। তাই 8-10টা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কষ্টগুলো সম্পর্কে খুব ভালো করেই অবহিত সে। ওইসব পরিবারের মানুষগুলোর আত্মত্যাগ, তিতিক্ষার কথা কিছুটা হলেও জানে। ভাবতে ভাবতেই হাইওয়েতে পৌঁছে যায় ঢাকা। এতক্ষণের চিন্তামালা আপাতত স্থগিত রেখে হাঁপ ছাড়ে। এত সব দুঃখের কথা তার ভাবতে ইচ্ছে করে না। ইচ্ছে করে রূপকথার গল্পের মতন ভাবতে, তাদের মতন সুখী থাকতে। কিন্তু দুঃখ ছাড়া মানুষ বাঁচে কি করে? যে মুদ্রার এক পিঠ সুখের, তার উল্টো পিঠেই যে দুঃখের। চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল রাস্তার অপর পাশে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। যাত্রীর আশায় হাত নেড়ে তাকে ডাকলো। সেটা কাছে আসতেই জায়গার নাম বলে উঠে বসলো রিক্সায়। যাত্রা আরম্ভ হলো। ফাহাদ, শুনছো? বলছি ভালোবাসি। আচমকা কথার মাঝখানে মায়ার কথা শুনে খানিকটা ভরকে গেল ফাহাদ। মেয়েটা হুটহাট এমন করে ভালোবাসি বলতে পারে বলে ওকে অবাক সঙ্গে বিস্মিত করে ফেলে, যেটা একজন ছেলে হয়েও পারে না। ও আপন মনেই হাসলো, ধীরে ধীরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। যথাযথ প্রতি উত্তর পেয়ে মনে মনে খুশি হয়ে উঠল মায়া। সে সব সময় চায় ফাহাদ নামের ছেলেটা সারাটা দিন তাকে ভালোবাসি ভালোবাসি বলুক, তাকে তোষামত করুক, এতে তার ভালো লাগে। এত এত ছেলে তাকে সময় অসময়ে ভালোবাসি বলে, অথচ তাতেই তার মন ভরে না। বারবার শুধু ফাহাদের মুখে সেই ভালোবাসি শব্দটা শুনতে ইচ্ছে করে। কিন্তু নিজের ব্যস্ত জীবন নিয়ে সবসময় সে তোষামতই করে না ফাহাদ। তাতে বিরক্ত হয় মায়া, রাগ হয়, অসহ্য লাগে তার। কি রে, সারাদিন এত ভালোবাসি ভালোবাসি বলে যে মুখের ফেনা তুলে ফেলেছিস, অপরপক্ষ কি তাতে খুশি হচ্ছে? নাকি সারা জীবন তোষামত করেই মরবি? কারো ব্যঙ্গধ্বনি শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো ফাহাদ। রুমের দরজায় সাদাফ দাঁড়িয়ে আছে, চোখে মুখে দুষ্টুমি হাসি। ওকে দেখে বেশ খুশি হলো ফাহাদ, সাথে অবাকও। বলল, এই অসময়ে তুমি হঠাৎ? বন্ধু যদি সময় খোঁজ না নেয় তবে অসময় তো বিরক্ত করতেই হয়। বিদ্রুপে সুরে জবাব দিল সাদাফ। এগিয়ে এসে ঘরের ভেতর ঢুকে ফাহাদের কাছে বিছানায় বসলো। তারপর ওর কাঁধে একটা চাপড় মেরে বলল, গার্লফ্রেন্ডের খোঁজ তো ঠিকঠাক মতোই নেও মাম্মা, কিন্তু আমাদের যে ভুলেই গেলা। ভুলে কোথায় গেলাম? এই তো দেখা হলো, এখন আড্ডাও হবে। ফাহাদ যেন অবাক হলো। সাদাফ ভ্রু কুচকে তাকালো, বলল, আমরা খোঁজ নিলে এমন গুল তো ভালোই ছাড়ো, কই নিজে তো খোঁজ নাও না, অথচ গার্লফ্রেন্ডের খোঁজ খবর সবাই নিচ্ছ। ভালোবাসি ভালোবাসি বলে মুখের ফেনাও তুলছ। সাদাফের অভিযোগ শুনে মনে হচ্ছে যেন মায়া নামের মেয়েটা তার সতীন, তাই সে কথায় কথায় এমন খোঁচাচ্ছে। কেমন ছেলে মানুষই যে ও করতে পারে ভেবেই হালকা হাসলো ফাহাদ। তারপর বলল, এমন বাচ্চাবি মার্কা কথা বলছিস কেন? সাত, তুই কি বাচ্চা না কি মায়া তোর সতীন? তারপর দুষ্টু হেসে বলল, মাম্মা, হাচ্চা কইরা কও দেহি, মেশিন টেশিন সব ঠিক আছে তো? হঠাৎ এত দরদ দেখাচ্ছ? বলেই চোখ টিপ মেরে দেয়। সাদাফের কুঞ্চিত ভ্রু আরো কুচিয়ে আসে, চোখ দুটো ছোট ছোট করেই বলল, তুই যে কি না সব কথা উল্টা মিনিং বের করিস, নিজে তো কালে ভদ্রে খোঁজই নিস না, আবার খোঁজ নিতে এলে যত সব আজাইরের কথা, ফাজিল কোথাকার। আচ্ছা যা, আর ফাজলামো করবো না। তা বল, হঠাৎ এ সময় এলি যে? আজ হসপিটালে তোর ক্লাস ছিল না? ছিল, কিন্তু ভাল লাগে না, তাই ছুটি নিয়ে চলে এলাম। সাদাফের সহজ স্বীকারোক্তি শুনে ফাহাদ আবারও হাসলো, খুশি হয়ে বলল, তাহলে বল,
আজ এখানেই থেকে যাবি নাকি সিফাত আর অনন্তকে ডাকি তাহলে? সে চিন্তা তোকে করতে হবে না, আমি আসার সময় ওই দুটাকে ডেকে এসেছি। ওর কথা শেষ না হতেই বলে উঠল সাদাফ। শুনে খুশি হলো ফাহাদ, বলল, তাহলে তো আড্ডা আজ জমবে ভালোই। বাহ, অনেকদিন পর। শোন, আর একটা কাজ করে ফেল, আন্টিকে গিয়ে বল যে মুড়ি মাখাতে। মুড়ি মাখা আর গরম চা এগুলো ছাড়া কি আড্ডা জমে বল? সিফাতরা এলো বলে। তুই 1 মিনিট বস, আমি 5 মিনিটে গিয়ে আধ ঘন্টায় ফিরে আসছি। বলে লাফাতে লাফাতে বিছানা থেকে নেমে চলে গেল ফাহাদ। ও যেতেই সশব্দে হেসে উঠল সাদাব। ছেলেটা কথার যে কি শ্রী! কিছুক্ষণের মধ্যেই ফাহাদের বাসায় হাজির হয়ে গেল ওদের সেই চিরপরিচিত বন্ধুগুলো, ফাহাদ, সাদাফ, শিফাত আর অনন্ত। 4 জন মিলিয়ে জমে উঠল আড্ডা, সাথে ফাহাদের মা বানানো গরম চা আর মুড়ি মাখা। হই হুল্লোড় করতে লাগলো সবাই। বাড়িটাকে হঠাৎ খুব প্রাণবন্ত লাগলো সবার কাছে। ছেলেদের পাগলামি দেখে আপন মনেই হেসে উঠলেন তিনি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রাকা, ফোন হাতে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে, যেন কারো অপেক্ষা করছে। কিছুক্ষণ পর পর কলও করছে। অপর পাশে থাকা ব্যক্তিটি হয়তো ব্যস্ত হয়ে কৈফিয়ত দিচ্ছে, কিন্তু তাতে ওর মেজাজ আরও খারাপ হচ্ছে। রাগী কণ্ঠে বলল, আমি কিচ্ছু শুনতে চাইছি না মাহি, তোকে আসতে বলেছি, তুই আসবি। সেই আধা ঘন্টা ধরে আমি রাস্তার মধ্যে দাঁড়াই আছি, তোর গায়ে লাগে না? না আহ রাকা, এত ক্ষেপে যাচ্ছিস কেন? বললাম না ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আরে তো চেঁচাচ্ছিস কেন? আসছি তো আমি। মাহির কথা শুনে যেন আরো বেশি ক্ষেপে গেল রাকা। দাঁত মুখ খিচিয়ে উঠেই বলল, হ্যাঁ আসছিসই তো, সেই আধা ঘন্টা ধরে তুই আসছিস তো আসছিসই, পথ তোর শেষই হচ্ছে না। আরে থাম আর একটু প্লিজ, 5টা মিনিট দাঁড়া, আমি এই আসছি। বারবার সময় চায় মাহি। রাকার আগে যেন ফেটে পড়ে। কোনো কথা না বলে চট করে ফোনটা কেটে দিয়ে ব্যাগে পুরে ফেলে। অসহ্য লাগছে তার। ইচ্ছে করে মোবাইলটা দিয়ে মাহির মাথায় ঢিল মারুক, এত জোরেই মারুক যেন ওর করুটিটা ফেটে 2 ভাগ হয়ে যায়। বজ্জাত কোথাকার। এবারে মাহি তার কথা রাখলো। ঠিক 5 মিনিটের মাথায় সে এসে দাঁড়ালো রাকার সম্মুখে। দাঁড়িয়েই এমনভাবে হাঁপাতে শুরু করলো যেন সে যোজন যোজন পথ দৌড়ে এসেছে। দৌড়াতে দৌড়াতে পা ক্ষয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, প্রাণ হাঁপিয়ে উঠেছে। রাকা বিরক্ত চোখে তাকালো, মুখটাকে হেডমাস্টারের মতো কঠিন করে বলল, হয়েছে তোর ঢং, এখন চল। তুই কি রাকা? আমার প্রতি কি তোর একটুও মায়া দয়া নেই? দেখলি মানুষটা, দৌড়ে এলাম তাও এমন করছিস। বলি আমি মানুষ না? আমার দৌড়ে আসতে কষ্ট লাগে না? নাকি আমি রোবট? রাকা আরো বেশি বিরক্ত হলো। চোখে মুখে সে বিরক্ত ভাব প্রকাশ পেল কথায়। বলল, হয়েছে তোর মেলোড্রামা, এবার চল। জীবনেও ভালো হইলি না। শ্রাগ জানায় মাহি। রাকা এবারে হাসলো। ভালো আমি কোনো কালে ছিলামও না। প্রতি উত্তর করলো না মাহি। রাকাও আর কিছু বলল না। হাত নেড়ে একটা রিক্সা ডাকলো। দুজনেই বেরিয়ে পড়লো নীল ক্ষেতের উদ্দেশ্যে। কয়েকটা প্রয়োজনীয় বই খুঁজছিল রাকা, কিন্তু এত এত বইয়ের ভিড়ে খুঁজেই পাচ্ছিল না। মাহিকে বারবার বলছিল খুঁজে দে খুঁজে দে, কিন্তু বদমাইশটা পাত্তাই দিচ্ছে না। সে বড় আরাম করে এপাশে দাঁড়িয়ে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপ করতে ব্যস্ত। এদিকে ওর খেয়াল নেই, কথা বলছে আর হাসছে, কখনো মুচকি হাসি তো কখনো একটু জোরেই হাসি। রাকাও আর চোখে সব খেয়াল করছে আর মনে মনে ফুঁসছে। একসময় আর সইতে না পেরে ছুটে গেল ওর কাছে, হাত থেকে ফোনটা কেড়ে নিল বড় দাপটের সাথে। মাহি অবাক চোখে তাকালো, কিন্তু ওর দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ফোনটা কানে রাখলো। ওপাশ থাকা মাহির ভালোবাসার মানুষটি তখন মাহির জন্য প্রেমের কবিতা আবৃত্তিতে ব্যস্ত। ফোনটা যে হাত বদল হয়েছে সে জানে না। রাকা কঠিন গলায় বলল, দুলাভাই থামুন, অনেক হয়েছে আপনার প্রেম আলাপন, এবার দম নিন, আর মাহিকেও একটু ছাড়ুন। সবসময় তো আপনার সাথেই প্রেম আলাপ করে, এবার না হয় বান্ধবীকে নিয়েও একটু সময় দিক। হঠাৎ করে রাকার কণ্ঠ শুনে ভরকে গেল মাহির প্রেমিক পুরুষ। থতমত খেয়ে বলল, রাকা নাকি? কেমন আছো তুমি? বাড়ির সবাই ভালো তো? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আপনার সবাই ভালো তো? হ্যাঁ সবাই ভালো। তা তোমার বান্ধবী কোথায়? ওকে একটু দাও তো। কথাটা বলতে যেন কিছুটা অস্বস্তিতেই পড়ল সে, কিন্তু রাকা সে ভাব খেয়াল করলো না। কঠিন গলায় বলল, সে তো ভাইয়া দেওয়া যাবে না,
ও এখন ব্যস্ত, ওকে নিয়ে আমি নীলক্ষেতে এসেছি, একটু দরকার ছিল। আপনি না হয় পরে কল করুন। এমন কঠিন উপেক্ষায় আর কিছু বলতে পারল না মাহির সেই প্রেমিক পুরুষ। দুঃখিত মনে ফোনটা রেখে দিল। কথা শেষ হয়েছে দেখে ফোনটাও ফিরিয়ে দিল রাকা। মাহি তখনও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল, তুই ওকে এভাবে বললি কেন? বেচারা মন খারাপ করলো না? করলে করেছে, তাতে আমার কি? ওনার কি কমন সেন্স নাই নাকি? বান্ধবীকে নিয়ে একটু বেরিয়েছি আর সেখানেও উনি কল দিয়ে ডিস্টার্ব করছেন, তাহলে কঠিন কিছু বলতে হবে না? মাহি আহত দৃষ্টিতে তাকালো, অভিমান করে বলল, তোর যখন প্রেমিক হবে তখন দেখিস আমিও কেমন করে চালাবো। সে দেখা যাবে, এখন আমাকে হেল্প কর তো। এই লিস্টটা নে, এই কটা বই খুঁজে বের কর। বলেই হাত বাড়িয়ে নিজের জন্য আনা বইয়ের লিস্টটা ধরিয়ে দেয় মাহির হাতে। বিরস বদনে সেটা হাতে নিয়ে বই খোঁজার কাজে লেগে পড়ে মাহি। আপন মনেই বুকশেলফে বই দেখছিল রাকা। বাহিরের খেয়াল ছিল না, তাই অসাবধানতায় হঠাৎ করে কার সাথে যেন ধাক্কা লেগে গেল ওর। দোষ নিজের মনে করে ব্যস্ত হয়ে মাফ চাইল সে। উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি দেখতে পাইনি, সরি। বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ল রাকা। যার সাথে ধাক্কা লেগেছে তার হাত থেকে কিছু বই ছিটকে পড়ে গেছে, তাই সেগুলো তুলে দিতে ঝুঁকে পড়ল নিচে। সেগুলো গুছিয়ে তুলে দিতেই সামনে দাঁড়ানো ব্যক্তিটি হঠাৎ বিস্ময়ে বলল, মিস রাকা। রাকা চমকে উঠল। এতক্ষণে চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। লাল কালো রঙের চেক শার্ট পরিহিত পুরুষটি সাদাফ। অবাক হয়ে বলল, আপনি এখানে? এই তো কটা বই কিনতে এসেছিলাম। নিন আপনার বইগুলো। সাদাফ হাত বাড়িয়ে বইগুলো নিল। দু একটা টুকটাক কথাও হলো, তারপর চলে গেল ছেলেটা। ও চলে যেতেই কোথা থেকে যেন বেরিয়ে এলো মাহি। চোখে মুখে অবাক ভাব, ভ্রু কুঁচকে বলল, এটা সেদিনের সেই ছেলেটা না রেস্টুরেন্টের? হ্যাঁ, বই কিনতে এসেছিল। সহজ প্রতিউত্তর করল রাকা। মাহি যেন আরো অবাক হলো। কিন্তু তোর সাথে কথা বললো যে, তোর সাথে বুঝি পরিচয় হয়েছে? ওই সেদিন একটু কথা হয়েছিল আর কি। কিছুটা আমতা আমতা করতে লাগলো। মাহি কুঞ্চিত ভ্রুদয় কুঁচকে রেখে ভাবল, আচ্ছা তলে তলে কোথাও বলা শেষ, কিন্তু মুখে সে কথা না বলে বলল, তাহলে তো ভালোই। রেস্টুরেন্টে কোকের ক্যান ধরে টানাটানি, নীলক্ষেতে বই কিনতে এসে ধাক্কা। বাহ, ভালোই তো। দৈবের বসে প্রেমটা এবার হয়ে গেলেই হলো। কথার মানেটা এবার বুঝে নিতে দেরি হলো না ডাকার। চোখ পাকিয়ে বলল, চুপ কর, সব কিছুতে তোর পাকনামি। হ্যাঁ, পাকনামি করি বলেই বয়ফ্রেন্ডের হাত ধরে ভ্যালেন্টাইন ডে, পহেলা বৈশাখে পার্কে যাই, সিনেমা দেখি, টুকটাক প্রেম আলাপ করি, বিয়েও হবে নিজ ইচ্ছায়। বর তখন তেড়িবেড়ি করলে ঠেঙিয়ে সোজা বানাবো। আর তুই প্রেম যেমন করিস না তেমন বুঝবি, শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি বাসন কোসন মেজে মেজে জনম পার করিস। হয়েছে তোর বিনামূল্যে জ্ঞান বিতরণ, এবার থাম। বিরক্ত হলো রাকা। মাহি কঠিন কিছু বলতে গিয়েও হঠাৎ থেমে গেল। তারপর বলল, তবে তুই যাই বল, এবার বুঝি তোর একটা গতি হয়েই যায়। দৈব বলে দুবার সাক্ষাৎ হলো, আবার হলেই আমি নিশ্চিত প্রেম এবার হবেই। চোখে মুখে খুশি উপচে পড়ে মাহির। রাকা ভয়ঙ্কর বিরক্ত হয়ে চলে যেতে শুরু করে। শুধু যাওয়ার আগে বলল, শুধু দুবার না, আরও দুবার দেখা হয়েছে। তোর ভাষ্যমতে যদি কিছু হওয়ারই ছিল তবে হয়েই যেত। এখন পাকনামি বন্ধ কর, আয় আমার সাথে। রাকাও গটগট করে হেঁটে চলে যায়। মাহি চমকে তাকে এক মুহূর্ত ভাবতে থাকে রাকা কি বলে গেল। মনে মনে আওড়ায়, আরও দেখা হয়েছিল রাকা? সেটা বলেনি আমায়, কিভাবে? যাক সে কথা, সাক্ষাৎ যেহেতু 3 বারের অধিক হয়ে গেছে, তার মানে প্রেম হতেও বেশি দেরি নেই। ওফ ইয়েস। এই রাকা, শোন শোন। দৌড়ে পিছু নেয় ওর। ও নিশ্চিত রাকার জীবনেও প্রেম এবার আসি আসি করছে। সেটা বলতে হবে না ওকে, কিন্তু মেয়েটা দাঁড়াচ্ছে না কেন? আরও জোরে জোরে দৌড় শুরু করে, যেন এ এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রমনা পার্কে হেঁটে বেড়াচ্ছে একজোড়া তরুণ তরুণী। কালো রঙের শাড়ি আর কালো পাঞ্জাবি পরে ম্যাচিং ম্যাচিং সেজেছে। তারা হাঁটছে, ছোট ছোট প্রেমালাপ করছে আর হাসছে। বড় সুন্দর সেই দৃশ্য। আজ অনেক দিন পর এভাবে ঘুরতে বের হলাম আমরা, তাই না মায়া? হাঁটতে হাঁটতেই প্রশ্ন ছড়ে ফাহাদ। মায়া তখন অন্যমনস্ক, প্রেমিকের কাঁধে মাথা এলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, দেখছে অন্য কিছু।
ওর কথা কানে যেতে দৃষ্টি ফেরালো। ফাহাদের মুখের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসল। ওর কাঁধের উপর কপাল ঘষে ছোট্ট করে বলল, হুম। ফাহাদ হাসল। দৃষ্টি গেল মায়ার মাথার দিকে। সুন্দর করে খোপা করে সাদা রঙের একটা ফুলের মালা গেঁথে রেখেছে সেখানে। মিশে মিশে কালো চুলের মাঝে সাদা ফুল, দেখতে ভারী সুন্দর লাগছে। ইচ্ছে করছে টান দিয়ে ওর সেই পরিপাটি বেশ নষ্ট করে দেখ। মায়ার রাশি রাশি চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ুক ওর পিঠ জুড়ে, তাহলে আরো বেশি মানাতো ওকে। ভাবতেই ঠোঁটের কোণে মুচকি হাসি এসে গেল ওর। বলল, তুমি চুল বেঁধে কেন রাখো মায়া? খুলে দিতে পারো না? আমি চাই তোমার রাশি রাশি চুল তোমার পিঠ জুড়ে ছড়িয়ে থাকুক সব সময়, মৃদু বাতাসে উড়ুক, দেখতে তখন কি যে ভালো লাগবে। ফাহাদের প্রেমিক টাইপ কথা শুনে কেমন যেন ভ্রু কুচকে আসে মায়ার। বিরক্ত হয়ে বলল, পাগল, তুমি জানো চুল খোলা রাখলে আমাকে কি কি সমস্যা পোহাতে হয়? চুল এলোমেলো হয়ে যায়, জট লেগে যায়, রুক্ষ শুষ্ক পাগলের মতো হয়ে থাকে। তখন আমার ইচ্ছে করে সব চুল টেনে টেনে ছেড়ে ফেলে। আর তুমি বলছো চুল খুলে রাখবো? ফাহাদ যেন অবাক হলো। তার কাব্যিক ভাবের পরিবর্তে মায়া এমন কিছু বলবে সে আশা করেনি, তবু বলার চেষ্টা করলো, তা হোক, মাঝে মাঝে চুল এলোমেলো হলে খারাপ লাগে না, তখন বরং আরও বেশি সুন্দর লাগে, প্রেমময় লাগে। বলেছে তোমাকে? মুখ ভেঙচিয়ে বলে উঠল মায়া। ও হাসলো। মায়ার নাকটা টেনে দিয়ে মুচকি হেসে বলল, বলেছেই তো। শোনো, বিয়ের পর কিন্তু তুমি সারাক্ষণ এভাবে চুল বেঁধে রাখতে পারবে না। অন্তত আমার সামনে না, সব সময় চুল খুলে রাখবে। তোমার এলো কেস যখন বাতাসে দোল খাবে, তখন আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকবো, আর বারবার আমার প্রেমময় বাণীতে লজ্জা পাইয়ে দেব তোমায়। তুমি লজ্জায় মুখ লুকাবে আমার বুকে, আমি জড়িয়ে ধরবো তোমায়। সব ঠিক আছে, আমি সব করব, কিন্তু চুল আমি খুলে রাখতে পারবো না। ও আমার অসহ্য ঠেকে। মায়া তৎক্ষণাৎ প্রতিবাদ। ফাহাদ বহরকালো। এত সুন্দর করে বলার পরও মায়া কথা মানছে না কেন? এমন করেছে কেন? খানিকটা অবাকই হলো যেন। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, খুব অসহ্য লাগে? দেখি তাহলে। বলেই ওকে আর কিছু বলার সুযোগ দিল না। চোখের পলকে টান দিয়ে ওর বেঁধে রাখা খোপাটা খুলে ফেললো। মুহূর্তেই রাশি রাশি কালো চুলে ছেয়ে গেল ওর পিঠ। কয়েকটা অবাধ্য চুল এসে ঘিরে ধরল মায়ার সুন্দর মুখশ্রী। ফাহাদের ভালো লাগলো। বোঝা গেল ওর এই কাণ্ডে মায়া একটু বিস্মিতই হয়েছে। তবে সে বিষয় বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে রাগে লাল হয়ে উঠল মায়ার মুখ। তেতে উঠে বলল, ঢং করো তুমি, ঢং! এই রাস্তায় তুমি আমার চুল খুলে দিলে কোন সাহসে? হাউ ডেয়ার ইউ! আচমকা মায়ার মুখে এমন কথা শুনে বেশ বড় রকমের ধাক্কা খেল ফাহাদ। মায়া যেমন করছে কেন? সামান্য চুল খুলে দেয় এমন করে রেগে যাচ্ছে কেন? আশ্চর্য হয়ে পড়ল। তুমি আজ এমন করছো কেন মায়া? এভাবে এত রিয়েক্ট করার কি মানে? তুমি ঠিক আছো তো? অবশ্যই ঠিক আছে, কিন্তু তুমি কোন সাহসে আমার খোপা খুলে দিলে? কেন খুলে দিলে? আমি তোমাকে না করে নি? হঠাৎ গর্জে উঠল মায়া। ফাহাদের যেন বিশ্বাস সীমা অবধি থাকলো না। হ্যাঁ, নুরু আচরণ তো ও কোনোদিন করেনি। তাহলে কি মায়া বদলে যাচ্ছে? বদলে যাচ্ছে ওর ভালোবাসা? ফাহাদ কি বলবে ভেবে পায় না। চুপচাপ নিজের দোষ স্বীকার করে নেয়। মৃদু স্বরে বলে, আই অ্যাম সরি মায়া, আই অ্যাম এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম এমন ভুল করবে না, আমি এসব সহ্য করবো না। হুঁশিয়ার করে দেয় মায়া। ফাহাদ প্রতি উত্তর করতে পারে না। আজ এই মায়াকে তার বড্ড অচেনা লাগছে। সে যেন চিনতে পারছে না ওকে। কষ্ট হচ্ছে খুব, মন খারাপ হচ্ছে, কিন্তু ও তা প্রকাশ করলো না। চুপ করে মেনে নিল সব। নিজের ঘরে বসে বই পড়ছিল রাকা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জনপ্রিয় উপন্যাস পুতুল নাচের রীতিকথা। যখন তার মন মস্তিষ্কে নিবিড়ভাবে বইয়ের পাতায় নিবদ্ধ, তখন হঠাৎ করেই ঝড়ের বেগে ঘরে এসে প্রবেশ করলো মাহি। একেবারেই যেন তুফান। দরজার পর্দা উড়িয়ে মেঝে কাঁপিয়ে ছুটে এলো ঘরে। বিছানার ওপর ধপ করে বসে উদ্বিগ্ন গলায় বলল, খবর শুনেছিস টাকা? রাকা চোখ তুলে তাকালো। মাহিও তখনও হাঁপাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পাগল কুকুর তোকে ধাওয়া করেছে, নয়তো বলতার চাকে ঢিল ছুঁড়ে এমন পালাচ্ছে। তবে ওর কথা শুনে কিছুটা বিরক্ত হলো। কি এমন হয়েছে যে এমন দৌড়াদৌড়ি করতে হবে? বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, না বললে শুনবো কি করে? মাহি ভুলটা বুঝতে পারলো। ঠিক করে কথাটা পড়তে চাইলো, কিন্তু উত্তেজনায় আবারও কথা আটকে গেল। কোনো মতে বলল, তুই তাহলে কিচ্ছু শুনিস নাই?
টিয়ার বাচ্চা তোরে কিচ্ছু জানাই নাই? হায় আল্লাহ, এত বড় একখানা ঘটনা ঘটতে গেল আর তোর। উফ। ওর কথা শুনে এবার বেশ অবাক হলো রাকা। আসলে হয়েছেটা কি? কি জন্য এত লাফাচ্ছে মাহি? টিয়ার কথা বলছে, তার মানে ওর আবার কিছু হলো নাকি? আর এই মাহিটা কি, ঠিক করে কথাও যেন বলতে জানে না। রাগ হয়ে বলল, তুই কি এক্স্যাক্টলি কি হয়েছে সেটা বলবি আমায়? আচাইরা কথা পেঁচাচ্ছিস কেন? আরে ওই মাইয়ার বিয়া ভাইঙ্গা গেছে, আর তুই কিচ্ছু জানোস না। মাইয়া খালি ফোন দিয়া ভ্যা ভ্যা করবার পায়, কাজের কাজ কিচ্ছু পারে না, আহাম্মক কোথাকার। এবার যেন চমকে উঠল রাকা। টিয়ার বিয়ে ভেঙে গেছে কিভাবে? এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে যায় কি করে? অবাক স্বরে বলল, বিয়ে ভেঙে গেছে? কখন? কিভাবে? গতকাল রাতে। দাঁড়া তোকে সব খুলে বলি, তার আগে এক গ্লাস পানি খাওয়া তো, গলাটা শুকিয়ে গেছে, পানি খাওয়া লাগবে। কিছুটা ধাতস্থ হয় মাহি। রাকা হাতের বইটা রেখে দেয়, বিছানা থেকে নেমে গিয়ে ডাইনিং রুমে পানি আনতে ছোটে। 2 মিনিটের মাথায় এক গ্লাস ঠান্ডা পানি আর 1 পিরিচ বিস্কিট এনে মাহির সামনে রাখে। ওর পাশে বসতে বসতে বলে, নে খা, বাসায় আজ বিস্কিট ছাড়া কিচ্ছু নেই, রাইসুলও নেই, থাকলে ওকে পাঠাতাম। তোর ফর্মালিটি তোর পকেটে রাখ, এখন অত কিছু ভাবার সময় নাই, আগে পানিটা খাই তারপর কথা বলি। মাহি ঢক ঢক করে পুরো পানিটাই খেয়ে শেষ করে। একটা বিস্কুট মুখে পুরে দিয়ে বলতে শুরু করে আসল ঘটনা। রাকাও আগ্রহী চোখে তাকিয়ে শুনতে থাকে সব। মাহি বলে, কাল ডিনারে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল টিয়ারা, বরপক্ষের লোকের আসার কথা ছিল, একসাথে খেয়ে বিয়ের ডেট ফাইনাল করবে, সব ঠিকই ছিল, সবাই গেছে, কিন্তু বর নাই। পরে বেটায় কল দিয়ে টিয়ারে বলছে আসবে না, জরুরি কাজে আটকে গেছে। ঘটনা এই পর্যন্ত ঠিক আছে, আঙ্কেল আন্টি কেউ কিছু বলে নাই, কিন্তু তারপর ভ্রুদয় কুচকে আসে রাকার। মাহি এবারে হাসলো, বলল, ব্যাটাই তো আবার হেব্বি শেয়ানা, টিয়াদের মানা কইরা দিয়া নিজে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে। গেছিস ভালো, ব্যাটায় আরও শেয়ানাগিরি কইরা গেছে ওই রেস্টুরেন্টে, ব্যাস যা হবার হইছে। বহু ধুলুস্থুল হইল, পোলার বাপ মায়ে তো লজ্জায় শেষ, আঙ্কেল খেপা যে দিল বিয়া ভাইঙ্গা। বাপরে, গেছে ভালো, ওই রেস্টুরেন্টে যাওয়া লাগলো কেন? লাও এখন ঠেলা। আচ্ছা, তারপর টিয়ার অবস্থা কি? হেবি কান্নাকাটি করলো, হাতটা তো আবার কাটলো নাকি? আরে ধুর, টিয়ার কিচ্ছু হয় নাই, একেবারে চুপ ছিল। ঝামেলাটা বাধাইছে আঙ্কেল, রেস্টুরেন্টে চিল্লি, বাসায় ফিরে রাগারাগি, জানিসই তো আঙ্কেলের যে মেজাজ, তার মধ্যে এবিপি অলওয়েজ হাই। হইল মাইনর অ্যাটাক। বলিস কি? আঙ্কেল এখন কোথায়? আশ্চর্য হয়ে যায় রাকা। অবশ্য আশ্চর্য হওয়ার কিছুই নেই। টিয়ার বাবা তোফায়েল সাহেব যেই পরিমাণে রাগী, তাতে এমন করে স্ট্রোক করে ফেলা তার জন্য অস্বাভাবিক কিছু নয়। লোকটা অসম্ভব রকম রাগী, খিটখিট করতেই থাকেন সবসময়। মাহি হসপিটালের নাম বলে জিজ্ঞাসা করে ও দেখতে যাবে কিনা। রাকা বলল, টিয়ার বাবা অসুস্থ, দেখতে যেতে হবে না? টিয়ার সাথেও তো দেখা করতে হবে। কেন, তুই যাবি না? যাবো ভাবছি, তুই কখন যাবি? টিয়া এখন কোথায়? বাড়িতে না হসপিটালে? হসপিটালে থাকলে চল, এখনই দেখা করে আসি। দাঁড়া কল দিয়ে শুনে নি। মাহি উঠে দাঁড়ায়, ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করে কল দেয় টিয়াকে। কথা বলতে বলতে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর কল কেটে দিয়ে রাকার সামনে এসে বলে টিয়া হসপিটালেই আছে, তাই দুজনেই দেখা করতে যায় সেখানে। হসপিটালে এসে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে রাকা। মাহি বর্তমানে লাপাত্তা। টিয়ার বাবার জন্য ডাব কিনতে গেছে সে। রোগীকে দেখতে এসে তো আর খালি হাতে আসা যায় না, কিন্তু ও সেই যে গেছে আর আসার নাম নেই। রাকার কবার কল দিয়েছে, কিন্তু বলে দিল ওকে একা একা যেতে, ওর নাকি আসতে দেরি হবে। রাকাই বা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে, তাই বিরক্ত হয়ে হাঁটা শুরু করেন। কিন্তু একটু দূর আসতেই মনে হয় কাজটা ঠিক হলো না, কারণ রাকা কার্ডিওলজি ডিপার্টমেন্টটাও চেনে না। এমনিতেই হসপিটালে তেমন একটা আসেনি সে, সারা জীবন জ্বর সর্দি ছাড়া তেমন একটা কঠিন রোগ হয়নি ওর। আর সর্দি জ্বরের জন্য হসপিটাল ছুটবে এমন মন মানসিকতা বোধহয় এখনও বাঙালির হয়নি। তাই আহম্মকের মতো দাঁড়িয়ে থেকে কার্ডিওলজি ডিপার্টমেন্টটা খুঁজতে ব্যস্ত রাকা। 2-1 মানুষের কাছে জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু অর্ধেক পথ এসে সে রাস্তা ভুলে গেছে। হঠাৎই দেখতে পেল সাদা আবরণ পরা এক যুবক আসছে এইদিকে, সম্ভবত হসপিটালের ডাক্তার। ভাবলো এর কাছে জিজ্ঞাসা করা উচিত। খানিকটা ইতস্তত করে ডাক দিল তাকে। এই যে শুনছেন,
আমাকে একটু কার্ডিওলজি ডিপার্টমেন্টটা কোথায় বলতে পারবেন? যুবকটা ফিরে তাকালো। সার্জিক্যাল মাস্কের আড়ালে ঢাকা, আর মুখটা দেখেই অবাক হলো রাকা। বিস্ময়ে তাকিয়ে বলল, সাদাব সাহেব আপনি? জি আমি। কিন্তু আপনি এখানে অসুস্থ নাকি? ডাক্তার দেখিয়েছেন? ভদ্রতা করেই প্রশ্ন করে সাদাফ। রাকা প্রত্যুত্তর করল, না, আমার কিছু হয়নি। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের বাবা হার্ট অ্যাটাক করেছে, তাকেই দেখতে এসেছি কার্ডিওলজিতে। ও, এখন কি অবস্থা? আসলে আমি এখনও দেখতে যেতে পারিনি, মানে কার্ডিওলজি বিভাগটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। আপনি কি একটু বলতে পারবেন? কিছুটা ইতস্তত করে বলল রাকা। সাদাফ এক মুহূর্ত ভাবল, তারপর হাত দেখিয়ে কার্ডিওলজি ডিপার্টমেন্টে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিল ওকে। কিন্তু কিছুই বুঝতে পারল না রাকা। এর আগে যাদেরকেও জিজ্ঞাসা করছিল সবাই এরকম করেই বলেছে, আর ফলাফল ও মাঝপথে এসে হারিয়ে গেছে। তাই কিছুটা জড়তা নিয়েই বলল, মানে আসলে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি একটু কষ্ট করে আমার সাথে যাবেন? মানে এর আগে যাদের বললাম ওরাও রাস্তা চিনিয়েছে, কিন্তু আমি খুঁজে পাইনি। তাই যদি একটু... ঠিক আছে, চলুন। বলেই ওকে সাথে করে নিয়ে যায় সাদাফ। একটু দূর হাঁটতেই খুঁজে পায় কাঙ্ক্ষিত সেই জায়গাটা। ডিপার্টমেন্টের সামনে এসে সাদাফ বলল, এই যে এসেছি। আপনি পেশেন্টের কেবিন নাম্বার জানেন তো? একটু কষ্ট করে খুঁজে নিন, আমার একটা ক্লাস আছে, তাই সমস্যা হবে না তো? সাদাফের ক্লাস আছে শুনে ওকে আর ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না ডাকার। মাথা হেলিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, আমি এতটুকু যেতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি আসছি, ভালো থাকবেন। বলেই মুচকি হেসে চলে গেল সাদাফ। রাকা তারপরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অকারণ। ভাবলো, এই সাদাফ নামের ছেলেটা ওকে বেশ কয়েকবার সাহায্য করেছে, প্রায়ই ঝামেলায় পড়ে হেল্প পেয়েছে তার। টিয়া, তুই কাঁদছিস কেন? বলবি আমাকে? এমন ভ্যাভ্যা করার কোনো মানে আছে? এটা হসপিটাল, এখানে দাঁড়িয়ে এমন করে কাঁদছিস কেন? টিয়া কাঁদছে। তোফায়েল সাহেবের কেবিনের সামনে দাঁড়িয়ে নতমুখে কাঁদছে। পাশে দাঁড়িয়ে আছে রাকা আর মাহি। সান্ত্বনা বানিয়ে এর সার্থক প্রয়োগ ঘটাচ্ছে তারা, কিন্তু টিয়া থামছে না, তার সুরে ফুপিয়েই যাচ্ছে। আমার আগেই সন্দেহ হয়েছিল। আমি কইছিলাম না এই পোলা ভালা না। আজকালকার যুগে যে ব্যাটার চেহারা সুরত ভালো আর ওর যে গার্লফ্রেন্ড নেই, এই কথা তুই আমার বিশ্বাস করবার কস? আমি আগেই বুঝছিলাম। দেখলি রাকা, আমার কথা ঠিক হইল কি না? মাহির কথা শুনে বিরক্ত চোখে তাকালো রাকা। মেয়েটা যে কি না, চারপাশে এত মানুষ, ক্রমাগত হসপিটালের নার্স ডাক্তাররা ছোটাছুটি করছে, আর ও এখানে দাঁড়িয়ে নিজের মতো করে কী সব উল্টাপাল্টা বকে যাচ্ছে। চাপা রাগে হিসিস করে উঠল রাকা। মাহি, তুই কি একটু চুপ করবি? কেন আমি চুপ করব কেন? আমি কি ভুল কিছু বলছি নাকি মিথ্যা বলছি? তুই আমার চুপ করার কস কেন? রাগে ফুঁসে ওঠে মাহি। রাকা দাঁত কটমট করে তাকালো। ওর দিকে বর্ষার মতন কঠিন দৃষ্টি, মাছ ধরার সময় বর্ষা যেভাবে ছোড়া হয় সেই দৃষ্টি আর কি। বলল, ঠিক আছে, চুপ করিস না, আরও জোরে চিল্লা। ওই যে তোর ওই ডক্টর ক্রাশটা আছে না, উনি তো এদিকেই আসছেন। আসুক, তোর এই খ্যাতমার্কা ভাষা ওনাকেও একটু শোনা, শুনিয়ে ওনাকে ধন্য কর। বলেই বিরক্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল রাকা। বর্তমানে মাহির সাথে কথা বলতে ওর বিরক্ত লাগছে, আর টিয়ার কান্নাটাও অসহ্য লাগছে। মেয়েটা যে এমন করে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে পারে সেটা আগে তো জানতো না ওরা। কাঁদার উপরে যদি নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে তো সেই নোবেলটা টিয়াকে দেওয়া হতো। রাকা আশ্চর্য হয়ে যায়। রাকার বলা ক্রাশ ডক্টর কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে চমকে উঠল মাহি। তৎক্ষণাৎ মুখ বন্ধ করে ফিরে তাকালো রাকার তাকালো দিকে। ওরা দাঁড়িয়েছিল কার্ডিওলজি ডিপার্টমেন্টের করিডরে, টিয়ার বাবার কেবিনের সামনে। দেখতে পেল ওদের ঠিক উল্টো পাশ দিয়ে আসছেন একজন ডক্টর। পরনে সাদা অ্যাপ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। আজ বিকেলে এই তরুণ ডক্টরকে দেখে ক্রাশ খেয়েছে মাহি, তাই তার সামনে নিজের খারাপ রূপটা দেখাতে চাইল না সে। চুপ করে দাঁড়িয়ে রইল। রাত 2:30 বাজে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ফাহাদ। হঠাৎই তুমুল আওয়াজ নিয়ে বেজে উঠল তার সেলফোনটা। ঘুমন্ত ফাহাদ বিরক্ত হলো, হাত বাড়িয়ে বালিশের নিচে থাকা ফোনটার ভলিউম বাটনে চাপ দিয়ে আবারও মগ্ন হলো ঘুমে। থাকুক ওটা সাইলেন্ট হয়ে। রাত দুপুরে অহেতুক বিরক্ত ভালো লাগে না। নিশ্চয়ই মোবাইল অপারেটর থেকে কল এসেছে। কল রিসিভ করলেই অত্যন্ত সুরেলা কণ্ঠে বলবে, আমার ভিনদেশি তারা, এমন সুন্দর সুন্দর গান শুনতে ডায়াল করুন 121 বা এই জাতীয় কিছু। ঘুমের মধ্যে এমন যন্ত্রণা কেই বা পোহাতে চায়?
কিন্তু ফোন মহাশয় তাকে স্বস্তি দিল না। আবারও তুমুল আওয়াজ নিয়ে বাজতে শুরু করলো। এবার বিরক্তির সাথে রাগও হলো ফাহাদ। ফোনটা রিসিভ করে কানে ধরে যেই না লাইনের অপর পাশে থাকা ব্যক্তিকে কঠিন কিছু শুনিয়ে দিতে যাবে, অমনি ওপাশ থেকে কার যেন মিষ্টি একটা গলা শোনা গেল। মায়াময় কণ্ঠে বলল মায়া। আম সরি ফাহাদ, আম রিয়েলি সরি। তখন তোমার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি আমার, সত্যি সরি। ফাহাদ অবাক হয়ে বলল, এত রাতে তুমি আমাকে সরি বলার জন্য কল দিয়েছো? আমি জানি ফাহাদ তুমি রেগে আছো বলেই এমন করে বলছো, তো বিশ্বাস করো আমি তখন ইচ্ছে করে আমার রোড ভিপ করিনি। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু কিন্তু মাঝে মাঝে কি হয় আমার আমি নিজেই বুঝতে পারি না। প্লিজ ফাহাদ, মন খারাপ করে থেকো না। আর সোয়ার আর এমন হবে না প্লিজ। মায়াকে কেমন যেন উত্তেজিত মনে হলো, যেন এই মুহূর্তে সরি বলাটা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাহাদ যে অবাক হলো কথাটা বলেছে, ব্যাপারটা সে বোঝেনি, ভেবে নিয়েছে সেটা ওর ঢাকের কথা, তাই যেন আরো বেশি উত্তেজিত হয়ে উঠল সে। ফাহাদ বিস্মিত হলো, বলার চেষ্টা করলো, আমি তোমার উপর রেগে কেন থাকবো মায়া? তুমি কি রেগে থাকার মতো কিছু করেছো? কিছু তো করনি, তবে খামোখা বলছো কেন? মায়া চমক খেলো। ফাহাদ কি তবে বেশি রেগে আছে? রাগ ভাঙানোর জন্য মাঝরাতে কল দিল, তাতেও কিছু হচ্ছে না। এতক্ষণে তো বাদের রাগ গুলে পানি হয়ে যাওয়ার কথা। সে এত চিন্তা ভাবনা করে এই রাত দুপুরে কল করে সরি বলতে চাইলো, আর ফাহাদ পাত্তা দিচ্ছে না, নাকি ইমোশন আসছে না ওর? কণ্ঠটাকে আরো বেশি নরম আর মন খারাপে জর্জরিত করে বলল, তুমি তাহলে সত্যি খুব বেশি রেগে আছো জান। আমি কিন্তু সত্যি বলছিলাম সরি, মন থেকে সরি। দেখো তখন অমন করে বলেছি, বলার পর থেকে আমার মনটা কেমন খচখচ করছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। ভেবেছিলাম পরে কল দিব, কিন্তু দেখো তোমাকে সরি না বলা পর্যন্ত আমার চোখে ঘুমও ধরা দিল না। বিছানায় সেই শুয়েছি কখন, এখনো একবারও দোষকের বাধা মেলাতে পারিনি। প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। আম সরি ফাহাদ, প্লিজ ফরগিভ মি। মায়ার মায়াময় বাক্য ব্যহে শেষ পর্যন্ত বলল ফাহাদের সরল মন। অবাক হলো, বিষয়ের রেশ খেলে গেল সারা শরীর জুড়ে। বিকেলের সেই ছোট্ট ঘটনাটা এত বড় প্রভাব ফেলে দিয়েছে মায়ের মনে। শুধু হঠাৎ রেগে গিয়ে ফাহাদকে কিছু বলে ফেলেছিল সেই কথা। হ্যাঁ, ও মন খারাপ করেছিল। মায়ের আচমকা অমন ব্যবহার ও আসলে মানতে পারেনি, কিন্তু সেটা তো ছিল সাময়িক। মায়া ওকে এতটাই ভালোবাসে যে ওই সামান্য মিসবিহেভটা নিয়ে এখনো মন খারাপ করে আছে। ভাবতেই ওর জন্য কেমন যেন মায়া লাগলো ওর। মেয়েটা সত্যিই ওকে খুব বেশি ভালোবাসে। ওকে আশ্বস্ত করতে নরম গলায় বলল, তুমি ভুল ভাবছো মায়া, আমি তখন কিছুই মনে করিনি। আসলে আমারই ভুল ছিল, হুট করে অমন করা উচিত হয়নি, সেই জন্য কড়া কথা বলেছো। তাতে দোষের তো কিচ্ছু হয়নি। মাঝে মাঝে মানুষের এমন হয়, হুট করেই কোনো কারণ ছাড়া রেগে যায়। এটা সব মানুষেরই কম বেশি হয়, আমি জানি সেটা মায়াবিনী। তাই আমি মন খারাপ করিনি, বিশ্বাস করো, একটুও না। সত্যি? কণ্ঠের মাঝেই যেন উল্লাস উপচে পড়ে মায়ার। ফাহাদ হাসে ওর এই বাচ্চামো দেখে, মৃদু স্বরে জানান দেয়, ভালোবাসি ফাহাদ, অনেক বেশি ভালোবাসি। প্রত্যুত্তরে মায়ার গদগদ হয়ে আসা কণ্ঠ শোনা যায়। সে যেন খুশিতে লাফিয়ে উঠেছে, আহ্লাদ করে বলল, সত্যি ভালোবাসি। এখন ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। না ঘুমালে তো আবার তোমার চোখে নিচে কালি পড়ে যাবে, তখন পেতনি লাগবে, পেতনি, বুঝেছো? এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। বলে মিষ্টি করে হেসে ফোনটা রেখে দিল ফাহাদ। স্ক্রিনের দিকে তাকিয়ে মায়ার মুখে ফুটে উঠল অদ্ভুত এক বাঁকা হাসি। সে হাসিতে সৌন্দর্য প্রকাশ পেল না, শব্দও হলো না, শুধু ঠোঁটের কোণটা বেঁকে গেল একটু। না ঘুমালে তোমার চোখের নিচে কালি পড়ে, তাই নাকি আপু? তা প্রতিদিনই যে রাত জাগিস, কই এখন তো কালি পড়ছে না। ফাহাদ ভাই কি জানে সে কথা? কারো বিদ্রুপ মেশানো কণ্ঠ শুনে ফিরে তাকালো মায়া। দেখতে পেল ব্যালকনির অপর সাইডে কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে ছায়া। এই ব্যালকনিটায় দুটো রুম থেকে আসা যায়, একটা মায়ার আর অন্যটা ছায়ার। দুবোন পাশাপাশি থাকবে বলে এই ব্যবস্থা করেছেন ওদের বাবা। ওকে এ সময় এখানে দেখেই মেজাজ বিগড়ে গেল ওর। রাগী কণ্ঠে বলল, তুই এখানে এই সময় ব্যালকনিতে কি করিস? কফি খেতে খেতে তোর প্রেমালাপ শুনতে এসেছি। আমার তো আর তোর মতো এতগুলো জানো বাবু শোনানি, এত মিষ্টি মিষ্টি করে কথা বলারও কেউ নেই, তাই তোরটা শুনেই না হয় থাকি। বলে গা জ্বালানো টাইপ একটা হাসি উপহার দিল মায়াকে। ও রেগে উঠল, বারুদের মতো ফুঁসে উঠে উঠল, এই এত রাতে তোর কফি খেতে হবে? নাকি আমার জায়গা পাস না? যা বলছি এখান থেকে যা।
ছায়া অবাক হলো না, কারণ সে জানে তার এই বড় বোন চিরকালই এমন বদমেজাজি। তার মেজাজকে পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। ডোন্ট কেয়ার মুড নিয়ে বলল, ব্যালকনিটা তোমার একা না আপু, যে তুই বলে আমি সুরসুর করে চলে যাব। তোর দরকার হলে তুই যা, আমি যাচ্ছি না। বলেই অন্যদিকে তাকিয়ে কফির কাপে চুমুক দিল ছায়া। এগিয়ে এসে ব্যালকনির রেলিং ধরে দাঁড়ালো। কাপটা রেলিংয়ের উপর রেখে হাত দুটো ঠেকালো তার পাশে। বাহিরের দিকে অহেতুক মাথা ঝুঁকিয়ে খুব মনোযোগ দিয়ে কি যেন দেখতে ব্যস্ত হয়ে গেল। এদিকে মায়া যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষের আগুনের মতন ফুঁসছে সেটা আর খেয়ালই করলো না। ভাব দেখালো এমন যেন ও ছাড়া আর সেখানে দ্বিতীয় কোনো প্রাণীর অস্তিত্বই নেই। মায়া কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। ওর কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো। অতঃপর দপদপ পায়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। যাওয়ার পর প্রচণ্ড শব্দ করে দরজাটা লাগাতেও ভুলল না, কিন্তু ছায়া তাতেও ফিরে তাকালো না, নিজের কাজেই ব্যস্ত হয়ে রইল। 7 দিন পর হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলো তোফায়েল সাহেবকে। কদিনে বেশ কয়েকবার সাদাফ নামে সেই পরোপকারী ছেলেটার সাথে দেখা হয়েছিল রাকার। দ্বিতীয়বার যখন তোফায়েল সাহেবের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে এসেছিল, তখনও কেবিন থেকে বেরিয়ে গিয়েছিল হারিয়ে। তারপর আর খুঁজে পায় না। সেই খুঁজতে খুঁজতে আবারও দেখা হয়ে গেল সেই সাদাফের সাথে। ইতস্তত করে আবারও সাহায্য চেয়ে বসে ওর কাছে। সাদাফ অবাক হয়। রাকার যে স্মৃতিশক্তি বড়ই দুর্বল সেটা বুঝতে দেরি হয় না। মনে মনে হাসে, এই মেয়ে তার শ্বশুরবাড়ি গিয়ে প্রথম নিজের বরকে চিনবে কি করে কে জানে। ভাবতেই পেট ফেটে হাসি আসে ওর। কোনো মতে হাসি আটকে ওকে নিয়ে যায় সেই কার্ডিওলজি ডিপার্টমেন্টে। আবারও দেখা হয়, বিপদে পড়ে না, এমনি রাস্তায় কথা হয় সাদাফের সাথে, বিনিময় মিষ্টি মিষ্টি দু একটা বাক্যের। বর্তমানে রিকশায় চড়ে বসার দিকে যাচ্ছিল রাকা মাহি। ভার্সিটি থেকে ফিরছিল। রাকার কাছে ওর এতদিনের কাণ্ডকীর্তি শুনে অবাক হলো মাহিও। সাদাফের সাথে ওর কিভাবে, কোথায়, কতবার দেখা হয়েছে সেসব খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। তারপর হঠাৎ গম্ভীর হয়ে যায়। রাখা ভ্রু কুচকে তাকিয়ে থাকে ওর দিকে, প্রশ্ন করে, কি রে, তোর আবার কি হলো? মাহি জবাব দিল না, দাঁত দিয়ে নখ খুঁড়তে লাগলো। ওকে বা হাত দিয়ে আলতো করে একটা ধাক্কা দিল রাখা। কুঞ্চিত ভ্রুদয় আরো কুচকে রেখে বলল, আব্বে ওই। হ্যাঁ বল। কিছুটা থতমত খেয়ে বলল মাহি। রাকা অবাক হলো, হঠাৎ কি নিয়ে এত চিন্তা শুরু করলো এই মেয়ে। আমি কি বলবো? বলবি তো তুই। এত কি চিন্তা করছিস? ভাবছি। বলে আবারও গুম মেরে গেল মাহি। সে এখন গম্ভীর চিন্তায় মগ্ন। রাখার ব্যাপারটা নিয়ে, রাখা কি সাদাফের প্রেমে পড়ে গেছে, কিংবা সাদাফ? বারবার দেখা হচ্ছে, বিপদে পড়েই হোক বা যেভাবে, ছেলেটা ওকে সাহায্য করছে, রাকাও হেল্প নিচ্ছে, মিষ্টি মিষ্টি কথা হচ্ছে। তার মানে কি দাঁড়ায়? প্রেম হতে তো বেশি দেরি নেই। খানিক পর বলল, রাকা, সত্যি করে বল তো, তুই কই সাফাতকে পছন্দ করা শুরু করেছিস? বাই এনি চান্স প্রেমে পড়েছিস নি তো? ধুর, কি যে বলিস না তুই। আমি তো মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাই না। আমি ঠিকই বলি। দেখ দোস্ত, আমারে মিথ্যা বলিস না। আই এম ড্যাম শিওর তুই প্রেমে পড়েছিস। কেমনে বুঝলি? বিরক্ত হয়ে প্রশ্ন ছড়ে রাখা। বুঝলাম কিভাবে, দাঁড়া বলছি। প্রথমত প্রায় ওই ছেলেটার সাথে তোর দেখা হয়, কথা হয়, কিন্তু ব্যাপারটা তুই আমারে বলিস নাই। যেখানে তুই সব কথাই, একেবারে সব কথাই বলিস, সেখানে এই ব্যাপারে বললি না কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার হলো মাহি? এটা তো কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না। আচ্ছা যা বল, এটা থেকে কি বোঝা যায়? তুই এটা আমাকে বলিসনি তোর লজ্জায়। আমি খেয়াল করে দেখেছি, তুই যখন আমাকে ওই ছেলের কথা বললি তখন কথায় কথায় কেমন লজ্জা পেয়ে যাচ্ছিলি। একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল তোর গাল। এই দেখ, তোর গাল এখনও লাল হচ্ছে, এই দেখ। মাহিকে উত্তেজিত লাগে। রাকা খেয়াল করে সত্যি সত্যিই তার গাল দুটো ভারী ভারী লাগছে। তার মানে কি সে লজ্জা পাচ্ছে? গাল লাল হয়ে উঠেছে কি? মাহি হাসে, দুষ্টুমির গলায় বলল, প্রেমে পড়লে এমন হয়, বুঝছিস? এমনই হয়। আমি প্রেমে পড়িনি, তুই কি আমাকে নেতা বাচ্চা ভাবিস যে আমি বুঝবো না? কথা শুনে আরো বেশি লজ্জায় পড়ে যায় রাকা। কপট রাগ দেখিয়ে বলল, না, তুই নেতা বাচ্চা হতে যাবি কেন? তুই হচ্ছিস পাকা বুড়ি, হয়েছে অনেক। এবার থাম, পাকনামো ছেড়ে বাসায় যা। বলেই রিক্সা থেকে নেমে যায় রাকা। তার বাসা চলে এসেছে। মাহির বাসা এখান থেকে আরও কিছুটা দূরে, তাই ও এই রিক্সায় চলে যাবে। রিক্সায় থাকা মাহিকে উদ্দেশ্য করে বলল,
থাক গেলাম। মাহি হাত নাড়িয়ে টাটা দেখালো। রাকাও প্রতি উত্তরে হাত নাড়িয়ে ঢুকে গেল বিল্ডিং এর ভেতর। মাহিকে নিয়ে রিক্সা এগিয়ে চলল। টিয়ার বেডরুমে বসে আছে 3 বান্ধবী, রাকা, মাহি আর টিয়া। উপলক্ষ হলো টিয়ার এঙ্গেজমেন্ট। আজই টিয়ার এঙ্গেজমেন্ট সেরে ফেলা হবে। হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়ি আসার পরেই টিয়ার বিয়ের ভূত মাথায় চেপেছে তোফায়েল সাহেবের। যে বিয়ের জন্য ওনার এমন অপমান স্ট্রোক করে হসপিটাল অবধি টেনে নিয়ে গেল, সেই বিয়ে আটকে রাখার কোনো মানেই হয় না। অতি দ্রুততার সাথে নতুন একটা পাত্র খুঁজে বের করেছেন উনি। তবে এবারে আর কোনো ভুল করেননি। ছেলে দেখার আগে তার সম্পর্কে সমস্ত ডিটেইলস বের করেছেন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ছেলের পরিবারের সাথে এলাকার মানুষের মন্তব্য, একেবারে সব শুনেছেন। শুনে সিদ্ধান্ত নিয়েছেন এবার আর কোনো ধুমধাম হবে না, কোনো আয়োজন হবে না। জাস্ট ছেলে আসবে, দেখবে, পছন্দ হলে আংটি পরিয়ে রেখে যাবে, 2-1 দিন পর বিয়ে দিয়ে দেবেন। চাই কি, বরপক্ষ চাইলে আর ওনাদের পছন্দ হলে একেবারে বিয়েও করাতে পারেন। নো ঝুট ঝামেলা, অনলি বিয়ে অ্যান্ড মাইয়া বিদায়। ছেলের নাম অনন্ত, দেখতে শুনতে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, ঢাবির প্রাক্তন স্টুডেন্ট। এখন একটা প্রাইভেট ভার্সিটিতে চাকরি করছে, 3 মাস হলো। চাকরিটা এখনো থিতু হয়নি ঠিকই, তবে সমস্যা নেই। পাত্রের বাবা নিজস্ব ব্যবসা আছে। ছেলেরা 2 ভাই, বড় ভাই আমেরিকা থাকে। ছেলে চাইলে ভবিষ্যতে আমেরিকা সেটেল হয়ে যেতে পারবে। সব দিক বিবেচনা করে ভালোই মনে হয়েছে তোফায়েল সাহেবের, তাই আজ এই আয়োজন। বরপক্ষ এসে গেছে, এখনো সাজানো হয়নি টিয়াকে। যদিও তোফায়েল সাহেব বলেছিলেন যে কোনো সাজগোজের প্রয়োজন নেই, কিন্তু তারপরও টিয়ার মায়ের ইচ্ছেতেই সাজতে বসেছে টিয়া। তাকে সাজিয়ে দেয় গুরু দায়িত্ব পালন করছে বিশিষ্ট সাজনী বুড়ি মাহি। হেল্পার হিসেবে কাজ করছে রাকা। ব্যাস, এই তো হয়ে গেছে সাজ। টিয়া, তোকে যে কি সুন্দর লাগছে না, পাত্র দেখেই তো টাসকি খাবে রে। সাজ শেষ করে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি। রাকাও ওকে আপাদমস্তক দেখে নিয়ে সায় দিয়ে বলল, ঠিক বলেছিস, যা জোস লাগছে না। কথা শুনে মনে মনে খুশি হলো টিয়া, কিন্তু বেচারি চোখে দেখতে পাচ্ছে না, কারণ চশমা পরা নেই। তাই সেটা খুঁজতে খুঁজতে বলল, এই আমার চশমাটা কই রে, একটু খুঁজে দে না। চশমা দিয়ে কি করবি? এমনি আয়নায় দেখতে পাচ্ছিস না, এমনই দেখ। বাদ সাথে মাহি। রাকা অবশ্য চশমা খুঁজতে লেগে গেল সঙ্গে সঙ্গে, কিন্তু পেল না। সেটা শুনে চমকে উঠল টিয়া। চশমা নেই মানে? তবে ও চোখে দেখবে কি করে? অসহায় গলায় বলল, ভালো করে খুঁজে দেখ না, চশমা ছাড়া আমি যে চোখে দেখি না। রাকা আবারও খুঁজলো, কিন্তু পেল না। এদিকে অস্থির হয়ে উঠলেন তোফায়েল সাহেব। এতক্ষণ হয়ে যাচ্ছে তবু টিয়া আসছে না কেন? ও কি সাজতে সাজতে শহীদ হয়ে গেল নাকি? টিয়ার মায়ের উদ্দেশ্যে হাত ছাড়লেন, টিয়াকে পাঠিয়ে দেওয়ার জন্য বললেন। স্বামীর কথা শুনে ছুটে এলেন টিয়ার মা। এসেই এই ঘটনা, টিয়ার চশমা পাওয়া যাচ্ছে না, আর তাই নিয়ে হুলস্থুল করছে ওরা। উনি দৌড়ে গিয়ে টিয়ার এক্সট্রা চশমাটা বের করে আনলেন, যেটা সবসময় প্রয়োজনের জন্য তুলে রাখেন উনি। কিন্তু এবারে বাদ সাধলো মাহি। ও কিছুতেই টিয়াকে চশমা পরতে দেবে না। চশমা পরলে নাকি ওকে একদম ভালো লাগবে না, দেখা যাবে বরপক্ষ তখনই পছন্দ করবে না। এত কষ্ট করে সাজানোর কোনো দামই থাকবে না, তাই কোনো মতে চশমা পরতে দিবে না সে। মাহির যুক্তি শুনে রাজি হয়ে গেলেন টিয়ার মা। চশমা ছাড়াই টিয়াকে নিয়ে বেরিয়ে এলেন। নিজেকে তখন হঠাৎ করে খুব অসহায় লাগতে লাগলো টিয়ার। সে চশমা ছাড়া একেবারেই অচল, কিছুই দেখে না। বরপক্ষের সামনে গিয়ে ও করবেটা কি? কে যে বর আর কে যে কি, বুঝবে কি করে? শেষে শ্বশুরকে সালাম করতে গিয়ে ঘটক সাহেবকে করে ফেললে। কিন্তু ওর দুঃখটা কেউ বুঝলো না, জোর করে ধরে বেঁধে পাঠিয়ে দিল বরপক্ষের সামনে। টিয়াকে পাঠিয়ে দেওয়ার পরপরই রুমের দরজায় এসে হুমড়ি খেয়ে পড়ল রাকা, মাহি। ওরা এখনো পাত্রকে দেখেনি, টিয়াকে সাজাতে ব্যস্ত ছিল তখন, তাই এখন এসে দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো ওদের। ড্রয়িং রুমে বসানো হয়েছে তাদের। টিয়ার রুম থেকে বেরিয়ে সোজা গেলেই সেটা, তাই এখান থেকে তেরছাভাবে দেখা যাচ্ছে ড্রয়িং রুমটা। ওখানে একপাশে সিঙ্গেল সোফায় বসে আছেন তোফায়েল সাহেব, তার পাশে ডাবল সোফায় বসেছে 2 জন পৌর আর 1 জন মধ্যবয়স্ক নারী, সম্ভবত বরপক্ষের কেউ। তাদের ঠিক সামনে অর্থাৎ তোফায়েল সাহেবের অন্য পাশে বসেছে 3 জন যুবক। দরজার আড়াল থেকে ওদের দেখেই চমকে উঠল ওরা। ওখানে সাদাফ বসে আছে। রুদ্ধশ্বাসে দরজার ফাঁক থেকে সরে এলো রাকা। মাহির চোখে মুখেও বিস্ময়, চমকিত কণ্ঠে বলল, এই ছেলেটা এখানে কেন? তার মানে এই কি পাত্র? বুঝতে পারছি না। কোনো মতে জবাব দেয় রাকা।
বিস্ময় আর দুশ্চিন্তায় তার মুখ থেকে কথা সরছে না, কিন্তু সে দুশ্চিন্তা মুক্ত করলো মাহি। হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলল, আরে ছেলের নাম তো অনন্ত, এই ছেলের নাম সাদাফ। তার মানে ও পাত্র নয়, পাত্রের কেউ। আর কিছু বলতে পারল না মাহি। তার আগেই রাকাত ছোটে এসে ওর মুখ চেপে ধরল, ইশারায় বোঝালো চুপ করতে। মাহি চুপ করলো, কিন্তু মুখ থেকে ওর হাতটা সরিয়ে দিয়ে চাপা স্বরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলল না। বলল, ইয়ে, সাদাফ টিয়ার পাত্র নয়, ইয়ে রাকা, তোর তো সেট হয়ে গেছে। নাচ দোস্ত নাচ, লেটস এনজয়। রাকা খুশি হলো। বুকের ভেতর থেকে যেন এক টানের পাথর নেমে গেল। আনন্দে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরল মাহিকে। সে জানে না কেন, তবু সে খুশি হলো। টিয়ার বর সাদাফ নয়, অন্য কেউ। এজন্যই হয়তো হঠাৎ অকারণে খুশি হতে চায় মানুষের মন। তখন সন্ধ্যা হয়ে এসেছে। টিয়াকে আংটি পরিয়ে দিয়ে ওকে ভেতরে পাঠিয়ে দিল পাত্রপক্ষ। টিয়া আসতে ওকে জেগে ধরল রাকা আর মাহি। বর পছন্দ হয়েছে? কেমন লাগলো তাকে? তোর দিকে তাকিয়েছিল কিভাবে? নির্লজ্জের মতো ওনার লজ্জায় থাকাতেই পারেনি, ইত্যাদি অনেক অনেক প্রশ্নের চাপে চিড়ে চাপটা অবস্থা টিয়ার। শুধু গো বেচারার মতো করে বলল সে, আমি তো ওকে দেখতেই পারিনি, তোরাই তো চশমা ছাড়া পাঠালি, তো আমি দেখবো কি করে? তাই বলে একটুও দেখিসনি অন্তত মুখটা? আশ্চর্য হয়ে প্রশ্ন ছুড়ল রাখা। টিয়া অসহায় চোখে তাকিয়ে মাথা নাড়ালো, মুখে বলল, একেবারে দেখিনি তা নয়, তবে দেখে কিছুই বুঝিনি। তিনজন ছেলে বসেছিল, তিনজনের চেহারায় একই রকম লাগলো। আবছা আবছা মুখাবয়বে সাদা সাদা দাঁত, সব একই রকম। এর মধ্যে যে কোনটা ও কি করে বুঝবো? আমি আগেই বলছিলাম, এই মাইয়ার কপালে দুঃখ আছে, মহা দুঃখ আছে। এই মাইয়া বিয়ের পর কি করবে আল্লাহই জানে। টিয়ার কথার প্রতি উত্তরে কপাল চাপড়ে উঠল মাহি। টিয়ার ভবিষ্যৎ চিন্তা করে তার মাথা ঘুরছে। চশমা ছাড়া তো এই মেয়ে কিছুই দেখে না। ড্রয়িং রুমে তিনটা ছেলে বসেছিল, তিনজনই আলাদা আলাদা রকম সুন্দর, আর এই হাদা মেয়ে বলে কিনা তিনটাই এক। উফ, বহুত কষ্টে ওকে বুঝিয়ে দিয়ে বলল কোনটা ছিল ওর হবু বর, আর সাদাফ কেউ যে দেখলো সেটাও বলল। এই যে মিস, একটু শুনবেন? ডাক শুনে ফিরে তাকালো মাহি, দেখলো সাদাফ দাঁড়িয়ে আছে। অবাক হলো মনে মনে, রাকাকে না দেখে ওকে কেন ডাকছে। ওহো, রাকা যে এখানে আছে সেটা বোধহয় জানি না সাদাফ। ভুল বুঝতে পারলো মাহি। ওকে দেখে একটু অবাকই হলো যেন সাদাফ হয়তো ওকে ডাকার বান্ধবী হিসেবে চিনে ফেলেছে। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ইয়ে মানে আপনি টিয়া ভাবির কে হন? বোন? না, আমি ওর বান্ধবী। কেন বলুন তো? ইয়ে মানে টিয়া ভাবির নাম্বারটা একটু দিতে পারবেন? মানে বোঝেনি তো, অনন্ত একটু। বুঝেছি, দাঁড়ান দিচ্ছি, ফোনটা আনছি। বলেই ওকে দাঁড়াতে ইশারা করে রুমের ভেতরে ঢুকে গেল মাহি। ভেতরে রাকা টিয়া গল্পে মগ্ন, আর চোখে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো মাহি। মনে তার শয়তানি বুদ্ধি গিজগিজ করছে। ফোন হাতে বেরিয়ে এসে নাম্বারটা দিয়ে দিল সাদাফকে। অনন্তরা চলে যাওয়ার পরপরই টিয়াদের বাসা থেকে বেরিয়ে আসলো রাকা আর মাহি। রাত হয়ে এসেছে, কিন্তু কোনো রিকশায় পাওয়া গেল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিদ্ধান্ত নিল হেঁটে চলে যাবে। যেহেতু দুজন আছে তাই হাঁটতে কোনো সমস্যাও হলো না। রাতের আকাশে আজ কোনো তারা নেই, এক ফালি চাঁদও তাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলো ছাড়া আর কোনো আলো নেই। কোথা থেকে যেন একটা ঝিঁঝি পোকা একটানা বিরামহীন ভাবে দেখে যাচ্ছে। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে ওরা। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর মাহি খুব মৃদু স্বরে ডাকলো, এই রাকা। বল। ছোট্ট করেই জবাব দেয় রাখা। জনমানব শূন্য সেই রাস্তায় নিজের কণ্ঠেরই প্রতিধ্বনি শুনতে পেল। মাহি আগের মতো ক্ষীণ কণ্ঠস্বরে বলল, আমি না একটা কাজ করেছি। কাজ না অকাজ? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাকা। মাহির কথার ধরনই বলে দিচ্ছে ও কোনো একটা অকাজ করে এসেছে। প্রত্যুত্তরে মাহি মাথা নিচু করে ফেলল, ধীর গলায় বলল, ইয়ে মানে টিয়ার ওই দেবরটা আছে না, ওই যে তোরই সাদাফ, ওই ছেলে আজ সন্ধ্যার দিকে আমার কাছে এসে টিয়ার নাম্বার চেয়েছিল। দিয়েছিস? আমি আমি না তোর নাম্বার দিয়ে দিয়েছি। মানে দেখ, অনন্ত ভাইয়ার সাথে টিয়ার বিয়ে ঠিক হয়েছে তাই না, সেই হিসেবে আমরা তো ওনার শালিকা হলাম, তাই আর কি মজা করে তোর নাম্বারটা দিয়েছি। একবার ভাব, দুলাভাই যখন লজ্জা লজ্জা ভাব করে টিয়া মনে করে তোকে কল দিবে তখন কি হবে। আমি তো ভাবতেই হাসিতে ফেটে পড়ছি। উফ, কি যে মজাটা হবে না। শেষের কথাগুলো খুব
বেশি উৎফুল্লতার সাথে বলে উঠল মাহি। এক মুহূর্তের জন্য থমকে গেল রাকা। মানে কি এসবের? টিয়ার নাম্বার না দিয়ে রাকার নাম্বার? এরকম হ্যারাসমেন্টের মানে হয় কোনো? আর তাছাড়া অনন্ত ছেলেটার সাথে কি ওদের খুব সখ্যতা গড়ে ওঠেনি এখনো? তাহলে মাহি সবসময় এমন একটা করে প্যাচ লাগিয়ে দেয় না? উফ, বিরক্ত হয়ে বলল, এখনও টিয়ার সাথেই ওনার পার্সোনালি কথা হলো না, পরিচয় হলো না, আর উনি নাম্বার চাইতেই ঢ্যাং ঢ্যাং করে আমার নাম্বার দিয়ে দিলেন। বলি, এতই যখন মজা করার স্বাদ, তখন নিজের নাম্বার না দিয়ে আমার নাম্বার দিতে গেলি কেন? হ্যাঁ, তোর নাম্বার দিলে কি ক্ষতি হতো? আহা, দিয়েছি তো কি হয়েছে? তুইও যা, আমিও তা, দুজনেই তো দুলাভাই হয়, তাই না? শোন, পরে যখন তোর কাছে টিয়ার নাম্বারটা চাইবে তখন কিন্তু সহজেই দিয়ে দিবি না, ঠিক আছে? আগে কিছুক্ষণ পেঁচাবি, ট্রিট চাইবি, বুঝলি? আমাদের দুলাভাই বলে কথা, একটু টাকা না খসালে কি হয়? বলেই দাঁত বের করে হাসতে শুরু করলো মাহি। রাকা কঠিন চোখে তাকায়, পাল্টা যুক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। যা হবার তা হয়ে গেছে, এখন অত ভেবে কি লাভ? শেষ পর্যন্ত মাহির কথার বিপরীতে কোনো যুক্তি ওর খাটে না। কথার লড়াইয়ে বিজয়ী হয় মাহি। অগত্যা মনটা খারাপ হয়ে গেল রাকার। ধ্যাত, পাত্রী দেখে আসার পর অনন্তদের বাড়িতেই থেকে গেল ফাহাদ আর সাদাফ। বন্ধুর বিয়ের পাত্রী দেখা হয়েছে, বিয়ে ঠিকঠাক। এখন বন্ধুকে একটু না জ্বালালে হয়। নতুন বউ নিয়ে টিপস দিবে, বিবাহিত জীবন সম্পর্কে ভয় দেখাবে, আরও কত গুরুত্বপূর্ণ কাজ আছে না? বর্তমানে অনন্তের রুমে বসে আছে 3 জন। শিফাতেরও আসার কথা, কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে যাবে। ও বেচারা গার্লফ্রেন্ডের সাথেই ডেটিংয়ে গিয়ে আর ওদের সাথে যেতে পারেনি। যাই হোক, এখন চলছে ছোটখাটো আলাপন। সিফাত এসে পৌঁছালেই শুরু হবে বিয়ে নিয়ে বন্ধুদের চূড়ান্ত ফাইজলামি আর জ্বালাতন। সাদাফ বলল, দোস্ত, মেয়ে পছন্দ হয়েছে তো? অনন্ত ছেলেটা স্বভাবের দিক দিয়ে একটু চাপা আর লাজুক। ওদের 4 বন্ধুর মধ্যে ওই সবচেয়ে কম কথা বলে। ও ওর স্বভাবসুলভ লাজুকতায় ঘিরে কোনো কথা বলতে পারল না, শুধু চুপ করে মাথা নামিয়ে ফেলল। সাদাফ হাসল, বলল, তার মানে তো পছন্দ হয়েছে। কিরে, লজ্জা পাচ্ছিস নাকি? এই মুখ তোল, দেখি তো চেহারাখানা। ওরে বাবা, লজ্জায় দেখি শেষ। বলেই জোর করে ওর মুখটা টেনে তুলল সাদাফ। অনন্ত বেচারা সত্যি সত্যি খুব বেশি লজ্জা পাচ্ছে। খোঁচা খোঁচা দাড়ির আড়ালে ওর ফর্সা গাল দুটো কেমন লাল লাল লাগছে। সর্বনাশ, এই ছেলে না মেয়ে, এত লজ্জা পাচ্ছে কেন? ফাহাদ সোফায় বসেছিল, উঠে এসে ওর পাশে বিছানায় বসতে বসতে বলল, ভাই রে ভাই, তুই যে লজ্জা পাচ্ছিস তাতে তো মনে হয় না তোর দ্বারা কিচ্ছু হবে। তুই পুরুষ মানুষ, বিয়ে করবি, তুই কিসে লজ্জা পাস? তুই কি মেয়ে যে লজ্জায় লাল হয়ে যাচ্ছিস? আজব, এমন করলে তো বিড়াল মারা অসম্ভব। আর ফার্স্ট নাইটে যদি কিছু করতে না পারো মাম্মা, সারা জীবনে কিছু হবে না। তখন সারা জিন্দেগি তোর ওই বউর কথায় উঠবি আর বসবি, উঠবি আর বসবি। লাইফের স্বাধীনতা তখন পুষ্করির পানিতে গিয়ে ডুব খাবে, বুঝছিস? ফাহাদের কথা সায় দিয়ে উঠল সাদাফও। ওদের কথা শুনে এবার ভয় পেয়ে যায় অনন্ত। কোনো মতে ঢোক গিলে বলে, তোরা একটু চুপ করবি দোস্ত, এমন করে ভয় দেখাচ্ছিস কেন? আমরা ভয় দেখাচ্ছি? বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলে উঠল ফাহাদ, যেন তার উপরে বিনা দোষে মস্ত বড় এক অপরাধের দায় চাপানো হয়েছে। নিজের সাফাই গাওয়ার জন্য বলল, তোর এটা মনে হচ্ছে যে আমরা তোকে ভয় দেখাচ্ছি? আরে ভাই, আমরা তো তোর ভালোর জন্যই এত সব ইনফরমেশন কালেক্ট করেছি, জানিস তো। এখনও বিয়া শাদি করি নাই, অত অভিজ্ঞতাও নেই, তারপরও তোর যেন প্রবলেম না হয় সেই জন্য তোরে সাবধান করছি। আর তুই, ছি বন্ধু ছি, ভালোরই দাম দিলা না তুমি। অনেকটা ইমোশনাল হয়ে পড়ার অ্যাক্টিং শুরু করে ফাহাদ। বুকের ওপর হাত রেখে বোঝানোর চেষ্টা করে এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে নেই। ওর দুঃখ দেখে সাদাফও দুঃখী দুঃখী গলায় বলল, আসলে আজকাল ভালো মানুষের দাম নাই, এর জন্য কারো ভালো করা যায় না দোস্ত। বলেই ফাহাদের কাঁধের ওপর হাত রেখে সান্ত্বনা দেয় সাদাফ। এদের কাজ কারবার প্রত্যক্ষ করে অনন্ত যেন বোকা বনে যায়। আহাম্মকের মতো করে বলল, তোরা এমন শুরু করলি কেন? আমি তোদের কি এমন বললাম যে তোদের কাছে মনে হচ্ছে আমি তোদের অপমান করলাম, দাম দিলাম না? আশ্চর্য, তোরা এমন ন্যাকামো করছিস কেন? ওরা দুজনেই অবাক দৃষ্টিতে তাকালো।
প্রেমিকার ছোড়া গুলি বুকে এসে বিঁধলে প্রেমিক যেমন নয়নে তাকায় তেমন দৃষ্টি এখন। অনন্ত মাথা নামালো। এইসব ড্রামাবাজদের সাথে চলাই মুশকিল। কিছুক্ষণ পর নিজেই বলল, মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, কিন্তু শুনলাম মেয়ে নাকি চশমা পরে। গ্লাসের পাওয়ার বোধ হয় একটু বেশি, চশমা ছাড়া চলতে নাকি সমস্যাই হয়। কই, সামনে যখন আসলো তখন তো এমন মনে হলো না, তখন তো চশমা ছিল না, তাই না ফাহাদ? হ্যাঁ, চশমা ছাড়াই তো এসে বসলো, মনে তো হলো না চোখে প্রবলেম আছে। এতক্ষণ সিরিয়াস লাগলো ওদের। অনন্ত একবার কি যেন ভাবলো, তারপর বলল, সেটা ঠিক, কিন্তু মেয়ের বাবা নিজেই আব্বুকে বলেছে প্লাস পাওয়ারের চশমা ইউজ করে। তুই ঠিকঠাক করে বল তো দেখি, টিয়া নামের মেয়েটাকে তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ না হলে আংটি পরানোর সময় বললি না কেন? ফাহাদের কথায় দ্বিধায় পড়ে যায় অনন্ত। টিয়া নামের মেয়েটাকে তার পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা একটাই, মেয়ের চোখে সমস্যা। আর মেয়ের ব্যবহার যে কেমন কে জানে। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, না মানে বুঝতে পারছি না। শোন, আমার মনে হয় তুই মেয়েটার সাথে এখনও কথা বলিসনি দেখেই এমন লাগছে। মেয়েটার সম্পর্কে ভাবতেই তোর ইতস্তত লাগছে, কিন্তু আগে কথা বলে দেখ, পরিচয় হয়ে গেলে আর এমন লাগবে না, তখন দেখা যাবে মাখো মাখো প্রেম হয়ে গেছে। বলেই হো হো করে হাসতে লাগলো সাদাফ। ফাহাদও তাল মিলিয়ে হাসতে শুরু করে। অনন্ত ছেলেটা এবার লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। এরপর ফাহাদ আর কিছু বলতে যাবে, তখনই হঠাৎ ফাহাদের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পেল মায়াবিনী কলিং। লেখাটা দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ফোনটা হাতে নিয়ে বন্ধুদের দিকে তাকাতেই দেখতে পেল ওরা কেমন যেন চুপ করে তাকিয়ে আছে। সাদাফ তো ফাইজলামি করে বলেই ফেললো, নে, বলতে না বলতেই আমাদের ফাহাদের মায়াবিনী কল করেছে। শোন অনন্ত, টিয়া ভাবির সাথে যখন তোর প্রেম হয়ে যাবে তখন কিন্তু এমনই হবে, বুঝছিস? ফাহাদের মতো তোকে তখন প্রেমিকার ফোন রিসিভ করতে হবে, যখন যেখানে যেভাবে ডাকবে অমনে যাইতে হবে। যদি না শুনিস তখন। বলেই ডান হাতটা গলার কাছে এনে ছুরি চালানোর ভঙ্গি করে জিভ বের করলো। মানে কথা না শুনলেই শেষ, খুন করে দেবে। ওর ভঙ্গিমা দেখে মৃদু হাসলো অনন্ত। ফাহাদ রাগী চোখে তাকালো, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। কলটা রিসিভ করে অনন্তের ব্যালকনির দিকে চলে গেল। ওদের থেকে আড়ালে এসে প্রেয়সীর ফোন কানে নিয়ে বলল, হ্যাঁ মায়া, বলো। তুমি কোথায় ফাহাদ? বাসা আছো? না, একটু বাইরে আছি। কেন? ফাহাদের উত্তর শুনে বোধহয় খুশি হলো মায়া। অনেকটা বায়না ধরা সুরে বলল, তুমি আমার বাসার সামনে আসো তো, তোমাকে দেখবো তো, আজই আসো। তোমার বাসার সামনে এখন কিভাবে আসবো? রাত হয়ে গেছে না? মায়ার আবদার শুনে অবাক হলো ফাহাদ। বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মায়া নাছোড়বান্ধা বলল, রাত হয়ে গেছে তো কি হয়েছে? আমি ডাকলে তুমি আসতে পারবে না? প্লিজ আসো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার, প্লিজ আসো। মায়া, বোঝার চেষ্টা করো, এখন অনেক রাত হয়ে গেছে, আর এত রাতে তোমাদের বাসার সামনে আমি কিভাবে আসবো? যদি কেউ দেখে ফেলে? শোনো, আমি ভিডিও কল দিচ্ছি, তখন দেখো, কিন্তু প্লিজ বাসার সামনে যেতে বলো না, এটা আপাতত সম্ভব না, প্লিজ। কেন সম্ভব না ফাহাদ? তুমি আমাকে ভালোবাসো না? যদি ভালোবাসো তবে আসতে পারবা না? কেউ দেখবে না, দেখলেও কিছু হবে না, তুমি আসো তো, প্লিজ আসো। বাচ্চামো করো না মায়াবিনী, তুমি বাচ্চা নও, যথেষ্ট ম্যাচিউর হয়েও এমন কথা তোমার মুখে মানায় না। আমি এখন আসতে পারবো না, কোনো মতে না। তুমি তাহলে আসবা না? সেটা এখন সম্ভব হচ্ছে না। তাহলে তোমার সাথে আমি কথাই বলবো না। এটা তোমার আবেগের কথা, আমি খুব ভালো করেই জানি। আমার সাথে কথা না বলে তুমি থাকতেই পারবে না, আমিও না। শোনো, তুমি ঘুমানোর আগে ভিডিও কল দিও, কথা হবে। এখন রাখছি, বাই। বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল ফাহাদ। হঠাৎ করেই মাথার উপর খুব বিরক্ত লাগছে। মেয়েটা সময়ে অসময়ে কারণে অকারণে এমন উটকো বায়না ধরে, রাত বিরাতে ঘুম থেকে জেগে ওঠে বলে দেখতে ইচ্ছা করছে। বলি, এটা কি মগের মুল্লুক যে যখন যা বলবে তাই হবে? প্রেম মানেই যন্ত্রণা, কেন যে মানুষ প্রেম করে। ফাহাদ ফোন কেটে দেওয়ার পরপরই হতভম্ব হয়ে গেল মায়া। স্ক্রিনের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। ফাহাদ তার কথা শুনল না, তার আবদার রাখলো না। কেন? ভাবতেই হঠাৎ করেই ওর প্রতি একটা কঠিন রাগ সৃষ্টি হলো মস্তিষ্কে। ইচ্ছে হলো ফাহাদের গলা চেপে ধরতে। ছেলেটার এত বড় সাহস হলো কি করে?
মায়ার ক্ষোভের অনলে ঘি ঢালার কাজটা করলো ছায়া। টিটকিরি মেরে বলল, কিরে, তোর পাগল প্রেমিক আসতে রাজি হলো না? আগেই বলেছিলাম হবে না, দেখলি তো। বলেই গা জ্বালানো তার ফাঁসি উপহার দিল ওকে। মায়া অগ্নি দৃষ্টিতে তাকালো। এমনই কঠিন সেই দৃষ্টি যে দেখলে মনে হবে ওই চোখ দিয়েই কাউকে ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে সে। দাঁতে দাঁত চেপে ধরে বলল, তুই এখন এখান থেকে যা ছায়া, চলে যা। কথাটাকে পাত্তা দিল না ছায়া। ঠোঁটটা বাঁকিয়ে হাসার চেষ্টা করলো, বলল, সবসময় নিজের দিক ভাবলে হয় না, বুঝছিস? কখনো কখনো অন্যের দিকটাও ভাবতে হয়। তুই অলওয়েজ ফাঁদ বাইয়ের উপর পর্দারি ফলাস, যা বলিস তাই করতে বাধ্য করিস, কিন্তু এটা ঠিক না। সবসময় এমন করলে দেখবি ফাঁদ বাই একসময় আর তোকে পাত্তা দিচ্ছে না, তোর পর বিরক্ত হচ্ছে, তখন ডেকে ডেকে মরলেও আসবে না। কেন আসবে না? ওকে আসতেই হবে, ও আসবেই, কারণ ও আমাকে ভালোবাসে। আমার কোথাও না এসে থাকতেই পারবে না। গত 3 বছর ধরে দেখে আসছি, আমি যা বলেছি ও তাই করেছে। দেখ, আজও বাধ্য। রাগে চিৎকার করে উঠল মায়া। ছায়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, গত 3 বছর ধরে করেছে মানে এই নয় যে আগামী 3 বছর সে এমন করেই যাবে। সময় বদলায়, সাথে মানুষও বদলায়, ফাহাদ ভাইও বদলাবে। আর যেমন তোর কথায় আসতেই না করে দিল, তেমনি একসময় আর আসবে না। এখন সময় আছে, নিজেকে বদলা, অন্যকে সম্মান দিতে শিখ। শুধু তোর কথাটাই শেষ কথা নয়, আরও কারো কথা থাকতে পারে। খবরদার, আমাকে জ্ঞান দিতে আসবি না তুই। ছোটর মতো থাক, পাকনামি করতে আসবি না একদম। আর এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। ফাদ আস, আমি দেখে নিব। হাত দেখিয়ে ওকে চলে যেতে ইশারা করলো মায়া। রাগে তার গা জ্বলে যাচ্ছে। কাউকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। কাকে? ফাহাদকে হয়তো বা, কিন্তু ছায়া গেল না, ঠায় দাঁড়িয়ে থেকে বলল, রাগ দিয়ে বিশ্ব জয় করা যায় না আপু। আমি জানি ফাদ ভাই তোকে ভালোবাসে, খুব ভালোবাসে। তোর ওই 8-10টা বয়ফ্রেন্ডের মতো ও নয়। তাই বলছি, এমন ভালোবাসা হেলাই হারাস না। সময় থাকতে সূর্যে যা। তোকে যেতে বলেছি আমি, যা এখান থেকে। হাতের কাছে একটা ফ্লাওয়ার ভাস পেয়ে ছুঁড়ে মারে সেটা। দেয়ালের গায়ে বাড়ি খেয়ে ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। ভেতরের ফুলগুলো ছিটকে এলোমেলো হয়ে যায়। ছায়া ভীরু চোখে বোনের দিকে তাকায়। তার ফর্সা মুখ বিবর্ণ হয়ে গিয়েছে, কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শুধু চোখ দুটোকেই উজ্জ্বল লাগছে। রাগে জলজল করতে থাকা 2 চোখ। বুঝতে পারে আর বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ নয় ওর জন্য। ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ও বেরিয়ে যেতেই আরও একটা শোপিস তুলে দেয়ালে ছুড়ে দেয় মায়া। আগের মতো ধাতব নয়, এটা ক্রিস্টালের তৈরি। বাড়ি খেয়ে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। ওর রাগ কমছে না, বরং বেড়েই চলেছে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে মায়া, সম্ভব হয় না। রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে শুরু করে। অস্থির অশান্তি লাগে, কিছুই সহ্য হচ্ছে না। অদ্ভুত যন্ত্রণায় নিঃশ্বাস হয়ে যায় মায়া। ফোনে কথা বলা শেষ করে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করলো ফাহাদ। প্রেম করার জন্য নিজের প্রতি একটা চাপা আক্ষেপ প্রকাশ করে বলল, সালা, প্রেম করাও দোষ, না করাও দোষ। শোন অনন্ত, খবরদার টিয়া ভাবির সাথে প্রেম করতে যাস না। মাইয়া মানুষ যে কি সেইটা আমি বুঝছি। আমার অত ভুল তুই করিস না ভাই। বিয়া ঠিক করছে, তুই সিধা বিয়ার পিড়িতে গিয়া বস। নো প্রেম, নো ঝামেলা। কেন, তোর গার্লফ্রেন্ডের আবার কি বায়না ধরলো? হানিমুনে চাঁদে যাইতে চাইছে না সূর্যে? বলেই হো হো করে হাসতে থাকলো সিফাত। ওর কণ্ঠ শুনে ফিরে তাকালো ফাহাদ। ওকে আসতে দেখে অবাক হয়ে বলল, কিরে, তুই আবার কখন এলি? যখন তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপ করতে ব্যস্ত ছিলে তখন। হাসতে হাসতেই জবাব দিল সিফাত। ফাহাদ গিয়ে সাদাফের পাশে সোফায় বসলো। ওর মুখের ভাব দেখে ভ্রু কুচকালো সাদাফ। ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আবার কি হলো? এবার হবে, রাতের বেলায় ফোন দিয়ে বলে দেখতে ইচ্ছে করছে, পাঁচার সামনে আসো। ভাই রে ভাই, এটা কি মগের মোল্লুক বল? কেন, সমস্যা কি? যাইতি, প্রেমিকার সাথে রসালাপ করে আসতি। বলেই মিটমিটিয়ে হাসতে শুরু করলো সাদাফ। ফাহাদ বিরক্ত হলো, নাক মুখ কুঁচকে ফেলে বলল, পাগল তুই! এই আঁধার রাতে আমি যদি ওই এলাকায় যাই আর ওদের এলাকার ওই খাইটাস গার্ডটা যদি দেখে, ভাবতে পারছিস আমারে কি করবে? এমনি এমনি ছাড়বে? চোর বইলা চিল্লায় লোক জড়ো করবে না? এর জন্য বলেছিলাম দোস্ত, জীবনে আর যাই করো, প্রেম করো না। তোমরা তো শুনলা না, ড্যাং ড্যাং করে প্রেম করে বেড়াইলা। ল এখন ঠেলা সামলাও।
সাদাফের সহজ জবাব। প্রত্যুত্তরে কিছু বলল না ফাহাদ। অনন্তের পাশ থেকে ফোরন কাটল সিফাত। বিদ্রুপের হাসি দিয়ে বলল, নিজে যখন প্রেম করবা তখন দেখবো আমরা এত বড় বড় কথা কোত্থেকে আসে। গার্লফ্রেন্ডের কথায় যখন চরকি নাচন নাচবি তখন হবে আসল মজা। আমার মোটেও তোদের মতো জ্বালানি মার্কা গার্লফ্রেন্ড হবে না। আমার গার্লফ্রেন্ড হবে মিষ্টি, মাধুর্য পরিপূর্ণ একটা মেয়ে। আমি রোমান্টিক কিছু বললে সে লজ্জা পাবে। আমি তার লাজুক মুখের প্রেমে পড়ব। মাঝে মাঝে ছোট ছোট আবদার করবে, বায়না ধরবে, কিন্তু কখনোই লিমিট ক্রস করবে না। দু একটা অপ্রকাশিত কথা থাকবে আমাদের, যেটা কেউ কাউকে বলবো না, শুধু অনুভূতিটা বুঝে নেব। এমনই হবে আমার প্রেম, আমার ভালোবাসা। বলেই স্বপ্নালু চোখে বন্ধুদের দিকে তাকালো সাদাফ। বাকিরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ও অবাক হলো। বলল, তোরা এমন করে তাকিয়ে আছিস কেন? সমস্যা কি তোদের? ওর কথায় ঘোর ভাঙল সবার। সিফাত তো টিটকারি মেরে বলল, অমন মাইয়া যদি তুই এই যুগে পাইস তো কইস। শোন, প্রেমে পড়ার আগে অমন ডায়লগ সবাই মারে। বিয়ের আগে খুব বলে যে আমার কথায় বউ উঠবে বসবে, কিন্তু বাস্তবে কি হয় জানিস? প্রেমিকার বউর হাতে চোরকির মতো নাচে। সো এইসব জ্ঞানী জ্ঞানী কথা আর কবি কবি ভাব দেখে লাভ নেই। কপালে যা আছে তাই হবে। কপালে লেখা আর কেউ বা খণ্ডাতে পারে বল? যেমন কপাল তেমনি তো হবেই। সায় জানায় ফাহাদও। এদের এইসব কথাবার্তা শুনে ভরকে গেল অনন্ত। কিছুটা রাগও হলো। এরা কি একে টিপস দিতে এসেছে নাকি নিজেদের দুঃখ বিলাস করতে এসেছে? বিরক্ত হয়ে বলল, আরে রাখ তো তোদের ফিলোসফি মার্কা প্যাসেল, ওইসব বাদ দিয়ে আমারে বল এখন আমি কি করব। টিয়া মেয়েটার সাথে পার্সোনালি কথা বলবো? বলবি না মানে? অবশ্যই বলবি। আরে ভাই, কথা না বললে চেনা জানা হবে কেমনে? আর তুই যে লজ্জাবান পুরুষ। কথা শেষ করতে পারে না ফাহাদ, তার আগেই কথা বলে উঠল সাদাফ। বলল, কথা যে বলবি কেমনে বলবি? নাম্বার আনছিস ভাবি, নাকি তোর হবু শ্বশুরের কাছে কল দিয়ে নাম্বার উদ্ধার করবি? তাও তো একটা কথা। এই অনন্ত, নাম্বার নিছিস তোর বউয়ের? জিজ্ঞাসা করল সিফাত। অনন্ত লজ্জায় মাথা নিচু করে নিল। আমতা করতে করতে বলল, মানে আসলে আমি তো ওখানে কাউকে চিনি না, নাম্বার কার কাছে চাইবো, তাই আর কি। জানতাম তুই পারবি না, এটা তোর দ্বারা অসম্ভব। কিছুতেই না। প্রথমে টিটকারি করলো সাদাফ, তারপর সিরিয়াস হয়ে বলল, শোন, আমি আগে বুঝেছিলাম তোর দ্বারা কিছুই সম্ভব না। দেখা যাবে বিয়ের রাতেও কল দিয়ে বলবি, দোস্ত হেল্প কর। কেমনে কি করব বইলা দে। ওরে গাধা, তুই গাধা হতে পারিস, আমরা না। তাই তোর বলার আগেই আমরা নাম্বার নিয়ে আসছি, এই নে ধর। বলেই প্যান্টের পকেট থেকে নিজের ফোনটা বের করলো। টিয়ার বলে চালিয়ে দেয়া রাখার সেই নাম্বারটা কন্ট্যাক্ট থেকে বের করে বাড়িয়ে দেয় অনন্তের দিকে। অনন্ত হাত বাড়িয়ে ফোনটা নেয়। ওপাশ থেকে সিফাত উপদেশ দিল, নে, এইবার কল দিয়ে উদ্ধার কর। অনন্ত অসহায় চোখে তাকালো। বোঝাই যাচ্ছে সে এই মুহূর্তে টিয়া নামের মেয়েটির সাথে কথা বলতে অনিচ্ছুক। কোনো মতেই বলল, সাদাফ, শোন ভাই, আমি তো ওর সাথে আগে কখনো কথা বলিনি, তাই মানে তুই যদি একটু কথা বলে দিতি, একটু আলাপ করেই দিস, মানে বুঝিসই তো আমি তো কখনো। হয়েছে, আর বলা লাগবে না, বুঝছি আমি। রাগে বিরক্তিতে নিজের হাত তুলে ওকে থামতে ইশারা করলো সাদাফ। অনন্তের এই ধরনের কথা শুনে বিরক্ত হলো বাকিরাও। ফাহাদের কথায়ও দমল না অনন্ত। মিয়ে যাওয়া গলায় তবুও সাদাফের কাছে আবদার করলো, দোস্ত প্লিজ না করিস না, এবারের মতন হেল্প কর, একটু মেয়েটাকে কল দিয়ে দে। বুঝছি, তুই শুধরাবি না। আক্ষেপ জানায় সিফাত। অনন্ত তবুও সাদাফকে ঠেলা মেরে বলল, সাদাফ কিছু কর না ভাই। বাধ্য হলো সাদাফ। বন্ধুর আবদার রাখতে কল করলো সেই নাম্বারে। মনে মনে শুকনো একটা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে নিল। হবু ভাবিকে কি বলে সখ্যতা গড়ে তুলবে তাই পরিকল্পনা করে ফেললো। দুবার রিং হতেই রিসিভ হলো কলটা। তারপরে ভেসে এলো কারো সুমধুর আওয়াজ। মিষ্টি সুরে সালাম দিল অপর পাশে থাকা ব্যক্তিটি। ডিনার করে রুমে আসে রাকা। টিয়াদের বাসা থেকে ডিনার সেরে আসার পরও মিসেস পারভিন জোর করে ধরে বেঁধে আরও কয়েক গ্রাস খাইয়ে দিলেন। তাই খাওয়ার ওভারডোজ হয়ে গেছে ওর। এখনই শুয়ে পড়লেন, নাক মুখ দিয়ে বেরিয়ে আসবে খাবারগুলো। তাই রিডিং টেবিলের কাছে এলো। তাক থেকে সৈয়দ মুস্তাফা আলীর
তুলনাহীনা উপন্যাসটি টেনে বের করলো। সেটা হাতে নিয়ে গেল ঘরের লাগোয়া বারান্দায়। সবে বইটা খুলেছে তখনই হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে বলছিলেন? কণ্ঠটা শুনে অবাক হলো সাদাব। কণ্ঠটা তার পরিচিত, এটা তো সেই রাকা নামের মেয়েটার গলা, কিন্তু নাম্বারটা তো টিয়ার, এর কাছে আসবে কি করে? যদিও নাম্বারটা দিয়েছিল যে সে রাকারই ফ্রেন্ড, তার নামটা অবশ্য জানা নেই ওর, কিন্তু রাকার সাথে ওকে দেখেছিল। আবার ওই মেয়ে তো টিয়ারও ফ্রেন্ড, তার মানে কি টিয়াও রাকার ফ্রেন্ড? তবে নিজেদের বিষয়ে ভাবটাকে তখনই প্রকাশ করলো না সাদাব। নিজেকে সামলে নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। এটা কি টিয়া ভাবি নাম্বার? উনি কি আছেন? এইবার রাকার চমক খাওয়ার পালা। ও এক ঝলকেই সাদাফের কণ্ঠস্বর ধরে ফেললো। আর টিয়ার নাম শুনে এটাও নিশ্চিত হয়ে গেল যে কেন ওকে কল করা হয়েছে। মাহির কাণ্ডকীর্তির জন্য মনে মনে লজ্জিত হলো রাকা। বিব্রত গলায় বলল, ইয়ে মানে এটা টিয়ার না, আমার নাম্বার। আসলে আসলে আপনার নাম্বার? কিন্তু আমি তো টিয়া ভাবি নাম্বারটা চেয়েছিলাম, এটা আপনার কাছে গেল কি করে? এবারের প্রশ্ন শুনে বেশ থতমত খেয়ে গেল রাকা। মাহি যে ইচ্ছে করেই এমনটা করেছে সেটা এখন কিভাবে বলবে? ব্যাপারটা যেভাবেই বলুক তাতে মাহিকে ওর সামনে খারাপ বানানো হয়ে যাবে, কিন্তু ও তো সেটা চায় না। সেজন্য খানিকটা বুদ্ধির আশ্রয় নিল। সাদাফের কথা পাত্তা না দিয়ে বলল, কি করে এলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি টিয়ার খোঁজ করছেন কেন? ওকে আপনার কি দরকার? কথা শুনে হৃদয় কুচকে ফেলে সাদাফ। রাকাকে সে আগে এইভাবে কথা বলতে শোনেনি। মেয়েটার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে যেন ঝগড়া করার জন্য রেডি হচ্ছে, কিন্তু ও তো ঝগড়া করার জন্য কল দেয়নি। নাকি সম্পর্কটা বেআইন হয়ে যাচ্ছে বলে ঝগড়া করা জরুরি? হতেই পারে। মেয়েদের যত সব আজব আজব চিন্তা ভাবনা কিনা ভেবেই একটা শ্বাস ফেললো। তারপর বলল, অনন্ত আমার ফ্রেন্ড, সেই সূত্রে মিস টিয়া সম্পর্কে আমার ভাবি হবেন, তো আমি আমার ভাবির নাম্বার চাইতে পারি না? তার সাথে কি আমার কথা থাকতে পারে না? সাদাফও যে সহজে হার মানবে না সেটা বুঝতে বেগ পেতে হলো না রাকাকে। তাই তর্কে যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যেতে দুষ্টু হেসে বলল, প্রয়োজনটা কার মিস্টার সাদাফ, আপনার না আপনার বন্ধুর? সে জারি হোক না কেন, আপনাকে দিতে বলছি, আপনি দেন। বন্ধুর বউয়ের সঙ্গে তো আর লাইন মারবো না। সাদাফের কথা শুনে রাকা মৃদু হাসলো। ঠোঁট চেপে হাসি আটকে বলল, ঠিক আছে, অন্তত ভাইয়াকে একটু দিন তো। কেন? ভ্রুকুচকে আসে সাদাফের। ওর পাশ থেকে লাফিয়ে ওঠে বন্ধুরা। উত্তেজনায় চিৎকার করে, এই কি বলছে রে? সাদাফ নিজের ঠোঁটে আঙুল দিয়ে ওদের চুপ করে থাকার নির্দেশ দেয়। তারপর রাকার উদ্দেশ্যে বলল, অনন্তকে দিয়ে আপনি কি করবেন? যা বলার আমাকে বলুন। আমি ওনাকে যা করতে বলবো আপনি কি সেটা করতে পারবেন? বন্ধুর হয়ে জরিমানা দিতে পারবেন? কিসের জরিমানা? কুঞ্চিত ভ্রুদয়ের ভাঁজ আরো বেশি দৃশ্যমান হলো। রাকা দুষ্টু হাসলো। ঠোঁটের কোণে বাঁকা হাসির ছোঁয়া মিশে রেখে বলল, টিয়ার সাথে পার্সোনালি কথা না বলে বিয়ে ফিক্সড করা জরিমানা। আপনার বন্ধু ভারী বোকা, মেয়ে দেখতে আসলেই কি আন্টি পরিয়ে রাখতে হয়? কিছুদিন দেখা সাক্ষাৎ প্রেম প্রীতি করতে হয় না, সেই জরিমানা। শুনুন, আপনার বন্ধুকে বলুন তার বউ বর্তমানে তার উপর মহা খেপা, তার সাথে কথা না বলে এঙ্গেজমেন্ট করে ফেলাটা সে পছন্দ করেনি। সো এবার তাকে বলুন তার বউয়ের মন জয় করতে। কিভাবে মন জয় করব? আপনি তো নাম্বারই দিচ্ছেন না। আহা, অত তাড়াহুড়া করলে কি হয়? শুনুন, অন্তত ভাইয়ার বইয়ের 2জন বান্ধবী আছে, মানে তার শালিকা, তাকে বলুন তাদেরকে যেন ট্রিট দিয়ে দেয়। যদি তিনি ট্রিট দিয়ে দেন, শালিকাদের মন খুশি করে দেন, তাহলে তার বইয়ের মন জয় করার দায়িত্ব তাদের। টিয়াকে তখন আমরাই ম্যানেজ করে দেব। রাকার মতলব শুনে অবাক হলো সাদাফ। মেয়েটা তো আচ্ছা ধরিবাজ, সামান্য একটা নাম্বার দিতে গিয়ে এমন কথা বলে। ট্রিট চায়? ফোন কানে রেখে বন্ধুদের দিকে রাখিয়ে দেখলো ওদের চোখে মুখে প্রশ্নরা সব গিজগিজ করছে। ও ফোনটা আড়াল করে ওদের ব্যাপারটা বলল। ফাহাদ আর সিফাত তো কিছুতেই কাউকে ট্রিট দিতে রাজি না। ওদের মতে বিয়ের আগেই যদি এত অত্যাচার, তবে বিয়ের পর কি হবে? তারা কিছুতেই ট্রিট দেবে না। সেটা শুনেই সাদাফর রাকাকে বলল, কিন্তু রাকাও নাছুর বান্দা, সে কিছুতেই ট্রিট ছাড়া টিয়ার নাম্বার দিবে না। চলছে তুমুল তর্ক বিতর্ক, কেউ ছাড়বে না। এদিকে এদের এমন কাজ কারবার দেখে ভরকে গেল অনন্ত। এই বেচারের সাথে যে এরা কি করবে আল্লাহ মাহমুদ জানে। বন্ধুরা চায় বাঁচাতে, হবু বউ চায় বিপাকে ফেলতে। শেষ পর্যন্ত কি আর করবে? বলেই দিল কাল ট্রিটের জন্য রেস্টুরেন্টে আসতে। সাদাফরা কিছুতেই বিষয়টা মেনে নিল না।
শুধু একটা নাম্বারের জন্য ট্রিট? কিন্তু অনন্ত মত বদলালো না। রাকারা যদি শখ করেই থাকে হুবুদুল্লাহ ভাইয়ের কাছে ট্রিট নেয়ার তো নিক, কিন্তু এত কথার পরও শেষ অব্দি টিয়ার নাম্বারটা সাদাফকে দিল না রাখা। সাদাফ চাইতেই বলল, আচ্ছা ঠিক আছে, আপনার সব কথা মানলাম, এবার ভাবির নাম্বারটা দেন। কথা শুনে মুচকি হাসলো রাকা, দুষ্টু হেসে বলল, তা তো হচ্ছে না বিআই সাহেব। শুনুন, কাল তো দেখা হচ্ছেই, টিয়ার নাম্বার দিয়ে এখন আর অন্তত সাহেব কি করবেন বলুন? কাল পর্যন্ত অপেক্ষা করতে সবুরে মেওয়া ফলে। কিন্তু সাদাফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল রাকা। মনে মনে কি যেন ভেবে মুচকি হাসলো। হঠাৎ করে মাহির মতো করে কথা বলার কায়দা সে কীভাবে আয়ত্ত করে ফেললো সেটা ভাবতেই ওর অবাক লাগছে। তবে যাই হোক, আগামীকাল আবারও সাদাফ সাহেবের সঙ্গে তার দেখা হচ্ছে। আবারও দেখা, আবারও কথা, ভাবতেই কেমন একটা ভালো লাগা কাজ করছে ওর ভেতরে। আচ্ছা, মাহির কথাই কি তবে সত্যি হলো? ও কি তবে সত্যি সত্যি সাদাফ নামে সেই ছেলেটাকে ভালোবেসে ফেললো? ভাবতেই লজ্জায় গাল দুটো ভারী হয়ে এলো ওর। নিজের লজ্জাটাকে ঢাকতেই যেন উঠে গিয়ে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করলো। তারপর কল করলো মাহির নাম্বারে। দুবার রিং হতেই কলটা রিসিভ করলো মাহি। মাঝখাই গলায় বলল, ওই মাইয়া, যখন তখন কল দিস কেন তুই? হ্যাঁ, সমস্যা কি তোর? তুই প্রেম করিস না বইলা কি দুনিয়ার আর কেউ প্রেম করে না? মাঝরাতে কল দিস কেন? আহা মাহি, সব সময় এমন করবি না তো, ভালো লাগে না। আর মাঝরাত কোথায় পেলি তুই? ঘড়িতে দেখ, 10:30 বাজে। সে যতই বাজুক, কল দিছিস কেন? তুই জানিস না এই সময় আমি ওর সাথে কথা বলি? আমার প্রেমে বাগড়া না বাজালে তোর হয় না না? মাহি খেপে গিয়ে আরো অনেক কিছু বলতে লাগলো, যেসবের অধিকাংশই মাহির বানানো। রাকা মোটেই রাত দুপুরে মাহিকে কল করে বিরক্ত করে না। তারপরেও মাহির এই ঢং দেখে বিরক্ত হলো রাকা। আন্দাজে আন্দাজে কাউকে ঝাড়তে পারলে বোধহয় শান্তি পায় এই মেয়ে। বেশ কিছুক্ষণ ঝাড়ি ঝুড়ি দিয়ে অবশেষে আসল কথায় আসলো মাহি। বিরক্ত হয়ে বলল, আচ্ছা বল, কোন দুঃখে কল দিছিস? শোন, অন্তত ভাইয়া আছে না, টিয়ার হবু বর, উনি কল করেছিলেন। ঠিক উনি না, ওনার হয়ে সাদাফ কল করছিল। আমি ধরলাম বলে টিয়ার নাম্বার দেন। তারপর তুই দিয়ে দিলি? আরে না, তোর টেকনিক ইউজ করলাম। সুন্দর করে বললাম, টিয়ার বান্ধবীদের যদি ট্রিট দেন তাহলেই কেবল নাম্বার পাবেন। ওরা কি বললো? ট্রিট দিতে রাজি হয়ে গেল? এত সহজেই কি আর রাজি হয়? কত কাঠখড় পোড়ালাম, কত কিছু বললাম। তারপর যাক, আমার সাথে থেকে দেখে বুদ্ধি কিছুটা হয়েছে, নয়তো তুই যে মানুষ না। আচ্ছা শোন, ট্রিট দিবে কবে? কালকে বিকেলে ডেকেছে, আসবি না তুই? আসবো না মানে? আলবাত আসবো। তুই রেস্টুরেন্টের ঠিকানাটা আমায় টেক্সট করে দে, আমি টাইম মতো চলে আসবো। ওকে, বাই। বাই। অতঃপর ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লো রাকা। ভালো লাগার আবেশে তার মন ছুঁয়ে গেছে, কেন সে জানে না। হয়তো এই খুশির কারণ সাদাফ। তার সাথে ফোনে কথা হলো, মিষ্টি মিষ্টি ঝগড়া হলো, আবার কালকে বিকেলে দেখাও হবে। ভাবতেই খুশি খুশি লাগছে ওর। রাকা পাশ ফিরে নিজের কাছের কোলপালিশটা টেনে নেয়, সেটাকে জড়িয়ে ধরে ভাবতে থাকে পুরনো কথা। কিভাবে সাদাফের সাথে প্রথম